ঠিক আছে। সো বেসিক্যালি আমরা রিলেশনাল ডেটাবেজের একটা বেসিক পার্ট পর্যন্ত এর আগে দেখেছিলাম এবং ডেটাবেজ কি করে তৈরি করতে হয় সেই ডেটাবেজ তৈরি করাটা পিএইচপি মাইঅ্যাডমিন টুলের মাধ্যমে দেখেছিলাম। আমরা এখনো রিলেশন লেভেল পর্যন্ত পৌঁছাইনি। উম, আচ্ছা, সো যেটা হচ্ছে যে আমরা এর আগে এই ডেটাবেসটা তৈরি করেছিলাম মিনি ই কমার্স, যেটা আমি আপলোডও করে দিয়েছি আপনাদের ফোল্ডারে। সো এই মিনি ই কমার্সে আমাদের বেশ কিছু ডেটাবেস ছিল, আমরা একটু জাস্ট রিক্যাপ করে নিই কি কি টেবিল ছিল। অ্যাডমিনের তথ্য রাখার জন্য একটা অ্যাডমিন টেবিল, প্রোডাক্টের তথ্য রাখার জন্য প্রোডাক্টের টেবিল, ক্যাটাগরি টেবিল, সাব ক্যাটাগরির জন্য সাব ক্যাটাগরি টেবিল, স্লাইডারের জন্য স্লাইডার টেবিল, কাস্টমার রাখার জন্য কাস্টমার টেবিল, তারপরে প্রোডাক্ট ট্যাগ রাখার জন্য প্রোডাক্ট ট্যাগ টেবিল, অর্ডারের জন্য অর্ডার টেবিল, প্রোডাক্ট ইমেজের জন্য প্রোডাক্ট ইমেজ টেবিল এবং অর্ডার আইটেমের জন্য অর্ডার আইটেমের টেবিল। অর্থাৎ একটা অর্ডারের টেবিল আছে আর একটা অর্ডার আইটেমের টেবিল আছে। এটার মানেটা হচ্ছে যে এখানে অর্ডারটা পড়ছে তার ডিটেলসটা এই টেবিলে থাকছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু কোনো ধরনের রিলেশন তৈরি হয়নি, আমরা রিলেশনাল ভিউটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। সো চলেন আজকে আমরা রিলেশনটা নিয়ে কাজ করব। সো রিলেশন নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে প্রথমে আগে ভাবতে হবে যে সম্পর্কটা কোথায় কোথায়, অর্থাৎ রিলেশনটা কোথায় কোথায় তৈরি করতে হয়। আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটা 13টা টেবিল রয়েছে। তো 13টা টেবিলের সাথে নিশ্চয়ই 13টা টেবিলের এক একটার আরেকটার সাথে কিন্তু রিলেশন তৈরি হবে না। স্পেসিফিক কিছু টেবিলের সাথে কিছু টেবিলের রিলেশন তৈরি হবে। আমরা একটু টেবিলগুলোকে যদি সাজিয়ে রাখি তাহলে দেখি আমরা বুঝতে পারবো আশা করি যে কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশন হতে পারে। আচ্ছা, আমরা একটু এটাকে সরিয়ে নিয়ে রাখি। যেটা মুভ করতে আসলে সমস্যা হচ্ছে। এখানে রাখলাম, এখানে রাখলাম, এখানে রাখলাম, কাস্টমার এখানে, প্রোডাক্ট এখানে। জাস্ট একটু একটা সিঙ্গেল ভিউতে আমরা দেখতে চাচ্ছি, এই জন্য আসলে আচ্ছা মুভমেন্টটা ভালো হচ্ছে না সামহাউ। এটি স্ক্রিপ্টিং এর প্রবলেমের কারণে হয় অনেক সময়। নিচে রাখি আর হচ্ছে সাব ক্যাটাগরি টেবিল। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সব টেবিল। এখন আমরা এই টেবিলগুলো দেখে বোঝার চেষ্টা করব যে কোন টেবিলের সাথে কোন টেবিলের সম্পর্কটা আসলে আমরা তৈরি করতে যাচ্ছি। তো আমরা প্রথমে অ্যাডমিন থেকেই শুরু করি। আমাদের অ্যাডমিন টেবিল যেহেতু প্রথম টেবিল, দেখি অ্যাডমিন টেবিলের সাথে অন্য কোনো টেবিলের সম্পর্ক আছে নাকি। তো আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি অ্যাডমিন টেবিলে, অ্যাডমিন বলতে আসলে একটা ই কমার্স ওয়েবসাইটের যারা অ্যাডমিন, যারা ই কমার্স ওয়েবসাইটটা দেখাশোনা করে, তাদের তথ্যগুলো, তাদের নাম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, প্রোফাইল পিকচার, স্ট্যাটাস এগুলো রাখার জন্য একটা টেবিল আছে, যেখানে অ্যাডমিন টাইপ নামে কিন্তু একটা ডেটা আছে। অর্থাৎ অ্যাডমিনটা কোন ধরনের, সে কি অপারেটর, সে কি অ্যাকাউন্টস ম্যানেজার, সে কি কন্টেন্ট ম্যানেজার, সে কোন ধরনের অ্যাডমিন, সেটা সেই টাইপটা আসলে আমরা হয়তো 1 2 3 4 এরকম ভাবে দিয়ে আইডেন্টিফাই করছি, যেটার ভ্যালুটা কিন্তু আলটিমেটলি থাকছে, অর্থাৎ অ্যাডমিন টাইপের বাকি ডিটেলসটা থাকছে কিন্তু আরেকটা টেবিল অ্যাডমিন টাইপসে। সো তার মানে এই অ্যাডমিন টাইপটা হচ্ছে একটা আইডি, যেই আইডিটা আসলে এই আইডির কথা বোঝাচ্ছে, একে মিন করছে, তাই তো? তার মানে অ্যাডমিন টাইপস নামের এই টেবিলের এই আইডিটাই আলটিমেটলি কিন্তু আমরা এখানে গিয়ে বসাচ্ছি অ্যাডমিন টাইপে। তো তাই যদি হয় তাহলে আমরা রিলেশনটা কি বুঝতে পারছি, আমরা যদি একটু নোটে লিখে ফেলি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে রিলেশনগুলো বুঝতে। আমরা বুঝতে পারছি অ্যাডমিনস টেবিলের যে অ্যাডমিন টাইপ,
এই জিনিসটা, এইটা রিলেশন তৈরি করছে আসলে অ্যাডমিন টাইপস টেবিলের আইডির সাথে। আসলে অ্যাডমিন টাইপস টেবিলের যে আইডিটা সেটা গিয়ে পড়ছে অ্যাডমিনস টেবিলের এই কলামের উপরে। ঠিক আছে, আমরা যদি একটু এক্সাম্পলে দেখি। হ্যাঁ সরি, দেখুন আহ, এটা রোলের জন্য আমরা অনেক সময় করি, আবার অনেক সময় আইডেন্টিফাই করার জন্যও হতে পারে আসলে যে কে কোন ক্যাটেগরি। মেইনলি আসলে রোলের জন্যই লাগে, কারণটা কি, ধরেন কন্টেন্ট যে নিয়ে কাজ করবে তার তো আর সেলের হিসাব দেখা দরকার নেই, আবার যে অ্যাকাউন্টসিং এর হিসাব রাখছে সে ফাইন্যান্সিয়াল গাই, তার তো টেকনিক্যাল জিনিসগুলো দেখা দরকার নেই। সো কে কোন অ্যাডমিন সেটার জন্য আমার এটা আসলে দরকার হয়। হ্যাঁ, তো যাই হোক, আমরা বুঝতে পারছি যে অ্যাডমিন টেবিলের এই অ্যাডমিন টাইপ, এইটা কানেক্ট করছে অ্যাডমিন টাইপ টেবিলের, অর্থাৎ এই যে অ্যাডমিন টাইপ টেবিলের এই আইডির সাথে। আমাদের একটা ডোমেইন অ্যানালাইসিস ছিল, আমরা একটু দেখি ডোমেইন অ্যানালাইসিসটার কি অবস্থা। PIIT ব্যাচ 2 দেখি, আমাদের পাসওয়ার্ডটা কি ছিল, আমি তো ভুলে গেছি। আচ্ছা, বিসমিল্লাহ সেভ। ওকে, phase 1 domain analysis। আমরা অ্যাডমিন টাইপটা মনে হয় এখানে রাখি। এই যে দেখেন, এখানে অ্যাডমিন টাইপ, কে অ্যাডমিন, কে অ্যাকাউন্টস, কে অপারেটর, আমরা এরকম না রেখে, আমরা এখানে না রেখে এই তথ্যগুলো আরেকটা টেবিলে রেখেছি। বেসিক্যালি কি করেছি, আমরা অ্যাডমিন টাইপস বলে আরেকটা টেবিল তৈরি করেছি। সেখানে এবার আমরা বলেছি এটা 1, এটা 2, এটা 3, বিভিন্ন ধরনের। এবার আমরা এখানে 1 এবং 2 এবং 3 এখানে বলে দিয়েছি যে এটা সিস্টেম অ্যাডমিন, এটা এটা হয়তো কন্টেন্ট ম্যানেজার, এটা হচ্ছে সেলস ম্যানেজার। মানে 1 মানে কি, 2 মানে কি, 3 মানে কি, আর এটা হচ্ছে টাইপ নেম, অর্থাৎ অ্যাডমিন টাইপ নেম। তার মানেটা হচ্ছে এখানকার এই আইডিটাই কিন্তু আমাকে পরিচয় করাচ্ছে ওখানকার এই ভ্যালুগুলো সম্পর্কে। ঠিক আছে, ওকে। সো আমরা এটাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব। এই 1 2 3 আসলে আসছে কোথা থেকে, এই 1 2 3, এই অ্যাডমিন টেবিলের এই 1 2 3 কিন্তু আসছে হচ্ছে এই টাইপ টেবিলের এই 1 2 3 থেকে। অর্থাৎ এই 1 মানে এখানে যেটা ইউজ করা হয়েছে, এখানে 1 1ও হতে পারে যে দুটা কি অ্যাডমিন, দুটা হচ্ছে সিস্টেম অ্যাডমিন, হ্যাঁ, আর একটা হচ্ছে সেলসম্যান, সেলস অ্যাডমিন, তাই না? তো দেখেন, এটার সুবিধাটা হলো যে আমার এখানে নাম পরিবর্তন, এখানে যদি নাম কিছু চেঞ্জ হয় তাহলে তো আমার মানে ধরেন এখানে যদি আমি নর্মালি ম্যানুয়ালি লিখতাম যে সিস্টেম অ্যাডমিন, আবার এও সিস্টেম অ্যাডমিন, এখন যদি আমার নাম চেঞ্জ করা লাগতো অ্যাডমিন টাইপের, তাহলে তো সব জায়গায় আমাকে এরকম চেঞ্জ করা লাগবে। তাদের আইডি দিয়ে দিলে আমার তখন কিন্তু ম্যানেজেবল হয়ে গেল, যে এক জায়গা থেকে আমি ম্যানেজ করতে পারছি পুরো জিনিসটা। তো সেই কাজটাই হচ্ছে এখন আমাকে একটা লিঙ্ক তৈরি করতে হবে, মানে একটা রিলেশন তৈরি করতে হবে এই টেবিলের সাথে, সরি এই কলামের সাথে এই কলামে। অর্থাৎ এইখানে যে 1 2 3 আসছে বা 1 1 যাই আসুক, এটা যে এখান থেকে উৎস সেটা আমাকে চেনাতে হবে। তো আমরা তার মানে কি বলছি, অ্যাডমিনস টেবিলের অ্যাডমিন টাইপ কলামটা আসলে ডেটা পাচ্ছে অ্যাডমিন টাইপস টেবিলের আইডি কলাম থেকে। চলেন আমরা চলে যাই এখানে। তাহলে বেসিক্যালি যেটা করতে হবে যে এই যে অ্যাডমিনস টেবিলে আমাকে একটা রিলেশন জুড়ে দিতে হবে অ্যাডমিনস টাইপে। তো আমরা একটু স্ট্রাকচারে যাব, কাঠামোতে যাব। কাঠামোতে গিয়ে দেখেন এখানে টেবিল স্ট্রাকচার কিন্তু সিলেক্ট করা আছে, রাইট? স্ট্রাকচার বাটনে ক্লিক করলে প্রথমে টেবিল স্ট্রাকচার আসে, তার পাশে আরেকটা অপশন আসে, সেটা হচ্ছে রিলেশন ভিউ, অর্থাৎ সম্পর্কটা দেখতে চাচ্ছি। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি যে কোনো রিলেশনকে আপনি অ্যাড করতে পারবেন। রিলেশনটা কীরকম আগে একটু দেখে বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। এরকম একটা করার পর 3 4টা করার পর আস্তে আস্তে বুঝে যাবেন যে আসলে জিনিসটা কি করছি। দেখেন আমাদের এখানে একটা কলাম আছে অ্যাডমিন টাইপ, কোন টেবিলে,
আমরা কাজ করছি কোন টেবিলে বলেন? অ্যাডমিন টেবিল। আমরা অ্যাডমিন টেবিলে কাজ করছি, অ্যাডমিনস টেবিলে। সেখানে আমরা বলছি কলামের নাম হচ্ছে অ্যাডমিন টাইপ, অর্থাৎ অ্যাডমিন টাইপ কোনো একটা কলামের নাম বলছি। সেই কলামটা, আচ্ছা, এবার কি করবে? একটা সম্পর্ক তৈরি করবে। এই মিনি কমার্স ডেটাবেজেরই অ্যাডমিন টাইপ নামের একটা টেবিল আছে, সেই টাইপ টেবিলের আইডি কলামের সাথে। তাহলে দেখেন ব্যাপারটা কি হয়েছে, আমরা কিন্তু এখানে ব্যাখ্যা করেই দিয়েছি যে অ্যাডমিনস টেবিলের অ্যাডমিন টাইপ যে কলামটা আছে সেইটা একটা ফরেন কি কনস্ট্রেইন তৈরি করছে, অর্থাৎ একটা ফরেন কি সম্পর্ক তৈরি করছে এই ডেটাবেজেরই অ্যাডমিন টাইপস নামে একটা টেবিল আছে, সেই টেবিলের কলাম হচ্ছে আইডি, আইডি নামের কলামের সাথে। অর্থাৎ এই যে আমি আবার বলছি, অ্যাডমিনস টেবিলের অ্যাডমিন টাইপ নামের কলামটা অ্যাডমিন টাইপ টেবিলের আইডি কলামের সাথে একটা সম্পর্ক তৈরি করছে, এটার সাথে এটার সম্পর্ক। বুঝতে পারছেন? এটার সাথে এটার সম্পর্ক। সো এবার আমরা এই সম্পর্কটা জুড়ে দেব। কোথায় গেলাম আমরা? এই যে এখানে। তো এটা দেওয়ার লেখার পর আমরা সেভ দেব, সিম্পলি সেভ দেব। দেখেন আমরা সেভ দিয়েছি এবং একটা কোয়েরি চলেছে, কিন্তু কমান্ড চলেছে। এই কমান্ড আপনি দেখলেও বুঝবেন, এখানে মুখস্থ করার আসলে কিছু নাই, কারণ যেটা অটোমেট হয়ে যাচ্ছে সেটাকে আসলে ওভাবে মুখস্থ করার কোনো দরকারই পড়ে না, সত্যি কথা বলতে। তো এবার আমরা একটু চলে যাই। দেখেন আমরা কিন্তু একটা রিলেশন অ্যাড করেছি। রিলেশনটা আমাদের কিন্তু অ্যাড হয়েছে। তো যে রিলেশনটা তৈরি করলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতেও পাচ্ছি রিলেশন ভিউতে গেলে। এবার আমরা যেটা করবো, ডেটাবেজে ক্লিক করি। এই যে মিনি কমার্স, এখানেও ক্লিক করা যায়, এখানেও ক্লিক করা যায়। ডেটাবেজে যাওয়ার পর আমরা মোড়ে গিয়ে ডিজাইনারে চলে যাব। এবার একটু দেখেন, এইবার আপনারা বুঝতে পারবেন রিলেশনটা কিভাবে তৈরি হয়েছে। কোথায় আমাদের ইন্টারফেসটা? স্ক্রিপ্টের প্রবলেমের কারণে বাচ্চা। আচ্ছা, এইবার দেখেন, দেখতে পাচ্ছেন যে একটা রিলেশন তৈরি হয়েছে। এই যে সবুজ যে একটা বার তৈরি হয়েছে, একটা কানেকশন তৈরি হয়েছে, এটা মিন করছে যে অ্যাডমিন টেবিলটা আলটিমেটলি অ্যাডমিন টেবিলের এই যে অ্যাডমিন টাইপ যে ডেটাটা আছে, এই ডেটাটা সোর্স হচ্ছে অ্যাডমিন টাইপ টেবিলের আইডি কলাম, অর্থাৎ এটার সাথে ওটার একটা রিলেশন আছে। এবং এখানে ঘটনাটা কি হচ্ছে, দেখেন এই আইডিটাই কিন্তু এখানে এসে ব্যবহার হচ্ছে। তার মানে এটা, এই আইডিটা কিন্তু ফরেন কি একটা, এই টেবিলের জন্য এটা কিন্তু প্রাইমারি কি, এই টেবিলের জন্য এই আইডিটা হচ্ছে প্রাইমারি কি, কিন্তু এটাও কিন্তু একটা আইডি। এই আইডিটা আসলে কিন্তু ফরেন কি, কেন? কারণ এই আসলে এই টেবিলে ফরেনার। এই অ্যাডমিন টাইপটা কিন্তু এই টেবিলের পার্ট না। কোন টেবিলের? এই টেবিলের পার্ট। তো এই টেবিল থেকে ডেটাটা এখানে ব্যবহার হচ্ছে, তার মানে ফরেনার, একে ফরেন কি বলছি আমরা, ঠিক আছে? যেটার উদাহরণ এই যে আমাদের রিলেশনাল ডেটাবেসের যে এক্সাম্পলটা ছিল এখানে আমরা দিয়েছিলাম, কিন্তু এই যে যেরকম যে ক্যাটাগরি সাব ক্যাটাগরির ক্ষেত্রে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম। সো একটা রিলেশন তৈরি হয়েছে, ঠিক আছে? এখন আমরা সেম কাজটা অন্যান্যগুলোর জন্য করব, কিন্তু তার আগে একটা ব্যাপার আছে। আমরা একটু অ্যাডমিন টেবিলে যাই, অ্যাডমিন টেবিল স্ট্রাকচারে যাই। হ্যাঁ, আমরা একটু শেষ করে নিই, তারপরে আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো। শিওর শিওর, থ্যাংক ইউ। এখন দেখেন আমরা এখানে আসার পর, এই যে রিলেশনে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে অ্যাডমিনস আইবিএফকে 1। হ্যাঁ, তো বেসিক্যালি এখানে কিন্তু একটা দেখেন ফরেন কি রিলেশন তৈরি হয়েছে, আর কিছুই না। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন এখানে দুটো জিনিস বলা আছে, এই দুটো জিনিস কি আসলে, মানে আমি জাস্ট বলে দিলাম যে এটার সাথে এটার একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্ক খালি এরকম একটা টেনে দিলেই কিন্তু সম্পর্ক হয় না। হ্যাঁ, সম্পর্কের কিছু কন্ডিশন থাকে, তাই না? যে কোনো রিলেশনের একটা লজিক থাকে যে সম্পর্কে আসলে কি ঘটনা ঘটে। তো এই জিনিসটা এইখানে কিন্তু বলে দেওয়া যায়। দেখেন এই জিনিসটাই এখানে বলা আছে। দেখেন এখানে অন ডিলিট, রেস্ট্রিক্ট বলা আছে, আবার সেট নাল বলা আছে, নো অ্যাকশন বলা আছে, আবার রেস্ট্রিক্ট বলা আছে, ক্যাসকেড বলা আছে, আবার অন আপডেট, ক্যাসকেড, সেট নাল, নো অ্যাকশন, রেস্ট্রিক্ট এরকম বলা
আছে। এখন এতগুলো আসলে দরকার হয় না, ক্যাসকেড লাগে, রেস্ট্রিক্ট লাগে, সেট নাল আসলে দরকার হয় না ওরকমভাবে, খুব রেয়ার কেস আসলে এটা আমরা করি না কখনো। নো অ্যাকশন আসলে দেওয়া আর না দেওয়া একই কথা। কারেন্টলি আসলে কিছু না দিলে মানে এই খালি নো অ্যাকশন দেওয়া মানে আসলে কিছুই হবে না, ঠিক আছে? সো ওরকম রিলেশন থাকা আর না থাকা একই কথা আসলে। আচ্ছা, এখন আমরা প্রথমে ক্যাসকেড এবং রেস্ট্রিক্ট এই দুটো জিনিস একটু বোঝার চেষ্টা করি। সবাই একটু দেখবেন মনোযোগ দিয়ে যে আমরা দুটো টেবিল নিয়ে কথা বলছি, অ্যাডমিন টেবিল এবং অ্যাডমিন টাইপ টেবিল, রাইট? অ্যাডমিন টেবিলে অ্যাডমিনের তথ্য আছে এবং কোন মানুষ কোন ধরনের অ্যাডমিন সেইটা বোঝানোর জন্য আমরা একটা অ্যাডমিন টাইপ কলাম রেখেছি, যেখানে আমরা অ্যাডমিনের নাম না লিখে 1 2 3 লিখছি, মানে 1 2 3 4 অর্থাৎ যে কোনো একটা সংখ্যা লিখছি। সেই সংখ্যার মানে কি সেটা আমরা আরেকটা টেবিলে আইডিতে রেখে সেটার এগেনস্টে আমরা নামগুলো রাখছি। নাম ছাড়া আমরা এখানে আরো অনেক ইনফরমেশনও রাখতে পারি, লাইক এই অ্যাডমিন কি পারমিশন পাবে, এ কি পারমিশন পাবে, এরকম অনেক কিছুই আমরা করতে পারি। এখন ব্যাপার হলো যে আমরা এটার সাথে এটার সম্পর্ক যে তৈরি করলাম, সম্পর্কের কি কি আছে, একটা হচ্ছে অন আপডেট ক্যাসকেড। তো অন আপডেট ক্যাসকেড এই কথাটার মানে হচ্ছে, ক্যাসকেড মানে হচ্ছে আসলে সিঙ্ক্রোনাইজেশন। আমরা দেখেছি না যে মোবাইলে যেরকম একটা ক্যাবেল কানেক্ট করে কম্পিউটারের সাথে সিঙ্ক সিঙ্ক করি আমরা, আমাদের ছবিগুলো কম্পিউটারে চলে যায়, ভিডিওগুলো কম্পিউটারে চলে যায়, হ্যাঁ? তো ওই ক্যাসকেড বলতে আসলে অনেকটা সিঙ্ক্রোনাইজেশনের মতোই বোঝায়। অন আপডেট ক্যাসকেড এই সম্পর্কটা যদি এই টেবিল কলামের সাথে এই কলামের থাকে, আবারও বলছি, অন আপডেট ক্যাসকেড সম্পর্কটা যদি এই কলামের সাথে এই কলামের থাকে, তাহলে সেক্ষেত্রে কি ঘটনা হবে? এখানে দেখেন এই 1 2 3 বা 1 1 3 যাই আসুক না কেন, এখানে যা সংখ্যা লিখছি এটার উৎস কোথায়? এখানে। তো অনআপডেট ক্যাসকেডে যেটা ঘটে, আমি যদি এখানে এই 3 কে ধরেন হঠাৎ করে 4 করে দিই, তখন কি ঘটনা হবে? এখানে যত জায়গায় 3 থাকবে সেগুলো অটোমেটিক 4 হয়ে যাবে। তো ক্যাসকেড বলতে বোঝায় যে সিঙ্ক্রোনাইজ হয়ে যাওয়া, অর্থাৎ মাদার টেবিলে যেখানে উৎস সেখানে যদি আমি এই আইডিগুলো সংখ্যায় কোনো ধরনের পরিবর্তন আনি, 3কে 4 করে দিই, 4কে 5 করে দিই, যে কোনো কিছু করি, এখানে এর সাথে সম্পর্ক আছে যে কলামগুলোতে, সেই কলামগুলোতেও সেই সংখ্যাগুলো পরিবর্তিত হয়ে আমি যা সেট করেছি সেটা হয়ে যাবে। এটাকে বলা হয় অন আপডেট ক্যাসকেড, প্রথম কথা। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা দেখছি যে অন ডিলিট রেস্ট্রিক্ট। আমরা আসলে এখানে অনেক ধরনের সম্পর্ক আছে, এরকম এত ধরনের সম্পর্ক কাজে লাগে না, লাগে আসলে মূলত দুটো জিনিস রিলেশনাল ডেটাবেজের ক্ষেত্রে, অন ডিলিট রেস্ট্রিক্ট, অন আপডেট ক্যাসকেড। অন আপডেট ক্যাসকেড বলতে তাহলে আমরা কি বোঝাচ্ছি? যখন আমি এই টেবিলে আপডেট করব, এই টেবিলে যেন ক্যাসকেড হয়ে যায়, সিঙ্ক্রোনাইজ হয়ে যায়, সেটা আমি বুঝলাম যে আপডেটের সাথে সাথে ক্যাসকেড করো। আর অন ডিলিট রেস্ট্রিক্ট মানে হচ্ছে যে আমি যদি এখানে এই যে 4 আছে, না এটা 4 না, আমি 3 করে দিই, ধরেন এখানে 3 আছে, আমি যদি এই 3 কে এবার ফেলে দিতে যাই ডিলিট করে, তখন আমাকে ডিলিট করতে দিবে না, অর্থাৎ সোজা কথা রেস্ট্রিক্ট করবে, অর্থাৎ ডিলিট করতে গেলে আমাকে ডিলিট করতে দিবে না, কখনোই ডিলিট করতে দিবে না। কেন? কারণ এই 3 আমার অন্য আরেকটা টেবিলে কোনো একটা কলামে ব্যবহার করা হয়েছে। কিন্তু কিন্তু যদি আমি দেখেন এখানে 1 আর 3 আছে কিন্তু এই কলামে, আমি যদি 2 কে ডিলিট করে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ কি, এই 2 কিন্তু এখানে কোথাও ব্যবহার হয় নাই। সো যেটা ব্যবহার হয়নি সেটাকে আমি চাইলে ডিলিট করতে পারবো। কিন্তু যেটা ব্যবহার হয়ে গেছে একবার, যে সংখ্যাটা যেটা এখানে এই কলামে আছে, যেটা আমি এই টেবিলে আবার ব্যবহার করেছি, কোথায় এই টেবিলে বলে কথা না, অন্য কোথাও যদি ফরেন কি হিসেবে ব্যবহার করি, সেটাকে যদি আমি ডিলিট করার চেষ্টা করি, তাহলে ও কিন্তু রেস্ট্রিক্ট করবে। তো এটাই হচ্ছে অন ডিলিট রেস্ট্রিক্ট। হ্যাঁ, এখন দেখেন রেস্ট্রিক্ট এই কথাটা বলার সুবিধাটা কি, এই কমান্ডটা দেওয়ারও বা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে দেখেন, কেউ যদি হঠাৎ করে এরকম 3 নাম্বার ফেলে দেয়, এটা একটা মুশকিল না? আমি এখানে এসে 3 দিয়ে কি বুঝবো? কিছুই তো বুঝবো না, কারণ আমি তো জানি না 3 হিসেবে কি ছিল আগে, তাই না? এখনো কি আছে সেটাও জানি না। সো তার মানে অন ডিলিট রেস্ট্রিক্টটা কিন্তু রিলেশনাল ডেটাবেজে ডেটার সম্পর্ককে
নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। চাইলেই কেউ ধুমধাম একটা তথ্য ফেলে দিতে পারবে না, রিলেটেড ডেটাকে মুছে দিতে পারবে না। ঠিক আছে? আর অন আপডেট ক্যাসকেডটা কেন দরকার? ধরেন আমি হঠাৎ করে এখানে 4 করে দিয়েছি, এখন এখানে যদি 4 না হয়, এখানে যদি 3 থাকে, তাহলে এই 3 এর মানে কি? এই 3 এর তো এখানে কোনো মানেই নেই, তাই না? তার মানে এখানে সিঙ্ক্রোনাইজ হয়ে এখানেও অটোমেটিক 3 হয়ে যাওয়া উচিত। তো এই জিনিসটাই আসলে অন আপডেট ক্যাসকেডের কাজ। ঠিক আছে? এবার আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাকে বলুন প্লিজ। বলুন কি কি প্রশ্ন আছে। আমরা আরো করব একই রকম জিনিস। জি জি, সাইফুদ্দিন সাহেব বলুন। না না না, বলুন না, বলুন। এই যে অ্যাডমিন টেবিল টাইপস টেবিলটা, এই হ্যাঁ, অ্যাডমিন, না না আমি একটু বলি দেখুন। অ্যাডমিন এই যে টেবিলটা, এই টেবিলটাতে অ্যাডমিন এই টাইপ কলামটা যদি না থাকতো, তাহলে তো এই টেবিলটাই ইন্ডিপেন্ডেন্ট, এর সাথে আর কোনো কিছুর কোনো রিলেশন নেই। কিন্তু টাইপটা যেহেতু আমরা অন্য টেবিলে রেখেছি, তো তার মানে আমাকে এই টেবিলে ডেটা ফেলতে গেলে এই টাইপটাকে এখানে ব্যবহার করতে হচ্ছে। তার মানে এই টেবিলের এই ডেটাটার উপরে কিন্তু অ্যাডমিন টেবিলটা ডিপেন্ডেন্ট। ঠিক আছে? হ্যাঁ, তার মানে আপনার অ্যাডমিন টেবিলে তথ্য ফেলতে গেলে কিন্তু অ্যাডমিন টাইপের একটা আইডিও এখানে ফেলতে হবে, তাই না? ডিপেন্ডেন্ট টেবিল। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? হয়তো প্রথমবার দেখে একটু বুঝতে কঠিন লাগতে পারে, যারা একদম বিগিনার আরেকটা করলে হয়তো ইজি হয়ে যাবে। আমরা নেক্সট আরেকটা রিলেশন করে ফেলি। আমরা একটু যাই, আমরা একটু, হ্যাঁ, এক, দেখেন রিলেশনের ক্ষেত্রে কি হয়, আমি আপনাদেরকে যে রিলেশনাল ডেটাবেসের রিভিউটা দিয়েছিলাম, দেখেন এখানে কি ঘটনা হয়েছে। আহ, উম, এখানে বোঝা যাচ্ছে না ওরকম ভাবে। আপনারা যদি দেখেন, এটার কথাই যদি দেখেন, এখানে কিন্তু ওয়ান টু ওয়ান একটা রিলেশন তৈরি হয়েছে। আমার যদি এরকম হতো যে একটা থেকে, যেরকম এই যে দেখেন পিআইডি, এই পিডি সাইজ আইডি কিন্তু বহু জায়গায় গেছে রিলেশন তৈরি করতে, না? তার মানে এটা কিন্তু ওয়ান টু মেনি তৈরি করেছে। ঠিক আছে? আবার অনেক সময় কিন্তু মেনি টু মেনি রিলেশন তৈরি হয়। ঠিক আছে? সো মেনি টু মেনি রিলেশন এখানেই আছে, হ্যাঁ, কমপ্লেক্স, বাট এখানে বোঝা যাচ্ছে না কারণ একটা আরেকটার উপর ওভারল্যাপ করেছে। ঠিক আছে? সো হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আমরা এবার একটু নেক্সট আরেকটা করি, আরো ক্লিয়ার হবে আস্তে আস্তে। আমরা নেক্সট গুলো করে ফেলি, আর একটু দেখি কি অবস্থায় আছে। আমরা অ্যাডমিন অ্যাডমিন টাইপের মধ্যে যা করার করে ফেলেছি। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরির মধ্যে একটা রিলেশন কিন্তু রয়েছে, রাইট? কি রিলেশন রয়েছে আমরা জানি, যে সাব ক্যাটাগরিজ টেবিলে ক্যাটাগরি আইডি রয়েছে, যেই ক্যাটাগরি আইডিটা কিন্তু আলটিমেটলি ক্যাটাগরি টেবিল থেকে আসছে। তাহলে এখানে কিন্তু অনেকের একটা কনফিউশন হয় যে আচ্ছা স্যার, এই এটা হচ্ছে আমার সাব ক্যাটাগরি টেবিল, আবার এটা হচ্ছে আমার ক্যাটাগরি টেবিল। তো এখন ঘটনা হচ্ছে যে আমি রিলেশনটা আসলে কোন টেবিল এডিট করে তৈরি করব? আমি কি সাব ক্যাটাগরিকে এডিট করে তৈরি করব, নাকি ক্যাটাগরিকে এডিট করে আমি তৈরি করব? এরকম একটা কোয়েশ্চেন চলে আসে। তো আপনাকে মাথায় রাখতে হবে যে রিলেশনটার সোর্স কোথায়, অর্থাৎ দেখেন এই সাব ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরি আইডিটা কিন্তু এই টেবিলের পার্ট না, এটা এই ক্যাটাগরি আইডি আসছে কিন্তু এই ক্যাটাগরি টেবিল থেকে। তার মানে এইখান থেকে কিন্তু এখানে আসছে রিলেশনটা, এখান থেকে এখানে অ্যাড হচ্ছে। তার মানে এডিট করতে হবে কিন্তু, সম্পর্কটা জোড়াতে হবে কিন্তু এই টেবিলে, সাব ক্যাটাগরি টেবিলে। তার মানে আপনাকে সাব ক্যাটাগরি টেবিলের স্ট্রাকচার এডিট করে কিন্তু সম্পর্কটা এখানে জোড়া লাগাতে হবে। ঠিক আছে? সে অনেকটা গাছের কলম দেওয়ার মতো, না? তো আমরা সাব ক্যাটাগরি টেবিলে এখন রিলেশনটা অ্যাড করব কোন টেবিলের? ক্যাটাগরি টেবিলের এই আইডিটা এই ক্যাটাগরি আইডি কলামের সাথে কানেক্ট করে দেব। আমরা একটু যাই, তাহলে আমরা সাব ক্যাটাগরি টেবিলে যাই। আমরা সাব ক্যাটাগরি টেবিলে চলে গেলাম। এবার আমরা, এটা তো ব্রাউজে কি হয়, তথ্য দেখা যায়। এখানে তো আমরা কিছু করতে পারবো না, আমাদেরকে স্ট্রাকচারে অর্থাৎ কাঠামোতে যেতে হবে।
স্ট্রাকচারে যাওয়ার পর এবার টেবিল স্ট্রাকচার দেখতে পাচ্ছি, আমরা রিলেশন ভিউতে চলে যাব। এবার রিলেশন ভিউতে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে, এখানে বলতে হবে যে অন ডিলিট রেস্ট্রিক্ট, ঠিক আছে, বাট অন আপডেট ক্যাসকেড। আমি যদি আপডেট না করতে দিই একটা সমস্যা, আপডেট তো আমি করতে দিতেই পারি। সো এটাকে আমি ক্যাসকেড দিয়ে দিলাম। এবার আমরা বলছি যে এই ক্যাটাগরি সাব ক্যাটাগরি টেবিলে যে ক্যাটাগরি আইডিটা আছে সেটা এই মিনি কমার্স ডেটাবেজেরই ক্যাটাগরিজ টেবিলের আইডি কলামের সাথে সম্পর্ক তৈরি করবে। তাহলে ক্যাটাগরি আইডিটা কোন টেবিলের? সাব ক্যাটাগরি টেবিলের। সেটা ক্যাটাগরি টেবিলের আইডি কলামের সাথে সম্পর্ক তৈরি করছে এবং সম্পর্কের একটা কনস্ট্রেইনও রয়েছে, সেটা হচ্ছে ডিলিট করতে চাইলে ডিলিট করতে দিবে না, আর আপডেট যদি করে দেয় প্যারেন্ট টেবিলে মানে ক্যাটাগরি টেবিলে, সেটা সাব ক্যাটাগরি টেবিলে ক্যাসকেড হয়ে যাবে, অর্থাৎ সিঙ্ক্রোনাইজড হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা অ্যাড করে দিলাম। এবার আমরা এখানে একটু যাই, এই টেবিলে গিয়ে একটু ভিউতে দেখি আসলেও অ্যাড হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এই যে দেখেন ক্যাটাগরির সাথে কিন্তু সাব ক্যাটাগরি টেবিলের এই যে একটা লিঙ্ক তৈরি হয়েছে। ঠিক আছে? ওকে, সো ক্যাটাগরি টেবিলের সাথে সাব ক্যাটাগরি টেবিলের ক্যাটাগরি আইডির একটা লিঙ্ক তৈরি হয়েছে এবং এটা রিলেশনের একটা কন্ডিশনও রয়েছে। ওকে, সো একইভাবে এবার আমরা বাকিগুলো তাড়াতাড়ি করে ফেলি। ক্যাটাগরিজ হয়ে গেছে। আমি একটু এখানে দেখাই, আমরা ক্যাটাগরিতে চলে যাই, এখানে একটু এক্সেল ভিউতে দেখি। দেখুন এটা হচ্ছে সাব ক্যাটাগরি একটা টেবিল। এই সাব ক্যাটাগরি টেবিলে দেখেন এই যে ক্যাটাগরি আইডি গুলো রয়েছে, এই যে ক্যাটাগরি আইডি অর্থাৎ ওয়ান মানে কি, হয়তো কিছু হয়তো মেন, সে মেনের আন্ডারে এই দুটো ক্যাটাগরি, ওমেনের আন্ডারে এই দুটো ক্যাটাগরি, এটা হয়তো ইলেকট্রনিক্স তার আন্ডারে এত ক্যাটাগরি। তাহলে এই যে 1 2 আর 6 মানে কি, সেটা কিন্তু আমরা ক্যাটাগরি টেবিলে গিয়ে বুঝতে পারছি। তার মানে এই ক্যাটাগরি টেবিলের 1 মানে হচ্ছে মেন, 2 মানে হচ্ছে ওমেন, আর 6 মানে হচ্ছে স্মার্টফোন। এই আইডি গুলোই কিন্তু ব্যবহার হচ্ছে এখানে এসে এই ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি টেবিলে ক্যাটাগরি আইডিতে। তার মানে এই আইডিটা এই টেবিলে এসে এখানে ইউজ হচ্ছে। তাহলে ঘটনাটা কি হচ্ছে, এই আইডিগুলোর এই আইডি মানে এই কলামের সম্পর্কটা কিন্তু এই কলামে এসে জোড়া লাগছে। তাহলে আমাকে এডিট করতে হবে কোন টেবিল? এই সাব ক্যাটাগরি টেবিল। সাব ক্যাটাগরি টেবিলটা এডিট করে আমি এই টেবিলের রিলেশনটা অ্যাড করব। কোন টেবিলের সাথে? ক্যাটাগরি টেবিলের আইডি কলামের সাথে। ঠিক আছে, বুঝতে পারছি তো? এই এই টেবিলে যে আইডি, এই আইডিটা তো হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি, কিন্তু এই আইডিটা হচ্ছে আরেক টেবিলের আইডি যেটা এখানে এসে ব্যবহার হচ্ছে, তার মানে এটা ফরেন কি। কিন্তু এই আইডিটা হচ্ছে এখানকার আইডি, তার মানে এই টেবিল আবার এটা হচ্ছে প্রাইমারি কি। রাইট, রাইট, ঠিক আছে, ভেরি গুড। ওকে, সো আমরা ওপারটা করে ফেললাম। এর দেখি না নেক্সটে কি আছে, আমরা কাস্টমারে চলে যাই। আমরা এখন আর স্ট্রাকচার দেখে দেখে করবো না, আমরা টেবিল দেখে বোঝার চেষ্টা করবো যে ঠিক আছে এখানে রিলেশন আছে নাকি। ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, কাস্টমার পাসওয়ার্ড নাই, কাস্টমার স্ট্যাটাস নাই, এখানে কোনো রিলেশনের ব্যাপার নেই। আমরা অর্ডারসে চলে যাই, অবশ্যই অর্ডার রিলেশন আছে। দেখেন অর্ডারে কাস্টমার আইডিটা ব্যবহার হয়েছে, তো কাস্টমার আইডি যেহেতু এখানে ব্যবহার হয়েছে, কাস্টমার আইডি তো কাস্টমার টেবিলে, তার মানে এই টেবিলের রিলেশনটা জোড়া দিতে হবে। তাহলে এই টেবিলের কাঠামো চেঞ্জ করব, এই টেবিলের রিলেশন ভিউতে যাব, এখানে গিয়ে আমরা বলবো যে এই টেবিলে যে কাস্টমার আইডি সেটা হচ্ছে এই ডেটাবেজেরই কাস্টমার টেবিলের আইডিটা। বোঝা গেছে? অর্ডারস টেবিলের কাস্টমার আইডিটা আসছে হচ্ছে এই ডেটাবেজেরই কাস্টমার্স টেবিলের আইডি কলাম থেকে। অন ডিলকে আমি অবশ্যই রেস্ট্রিক্ট করব, নাহলে তো মুছে যাবে। আর অন আপডেটে আমি ক্যাসকেড করে দেবো। বেসিক রিলেশনাল ভিউতে এটাই আসলে ডিফল্ট রিলেশন। ওকে, সো আমরা সেভ করে দিলাম। এবার আমরা অর্ডারে চলে যাই। অর্ডারে হয়েছে যা হওয়ার, অর্ডার আইটেমসে চলে যাই। এখানে অনেকগুলো রিলেশন, মানে এখানে অনেকগুলো রিলেশন তৈরি হবে আমার কাস্টমার আইডি। আচ্ছা, আমরা চলে যাই কাঠামোতে, চলে যাই রিলেশনে চলে যাই। প্রথম রিলেশন আমরা যেটা করব,
এই টেবিলে কাস্টমার আইডি আছে, সেটা অবশ্যই চলে যাবে, রিলেশন হয়ে যাবে এই ডেটাবেজেরই। আচ্ছা, এই ডেটাবেজ কেন, বা এই কলাম এই এটা না রাখলেও হতো। ব্যাপারটা কি, আসলে এক ডেটাবেজের সাথে আরেক ডেটাবেজেরও রিলেশন করা যায় কিন্তু, হ্যাঁ, মাল্টিপল ডেটাবেজ নিয়েও একসাথে কাজ করা যায়, সেই জন্যই এখানে ডেটাবেজটাকে সিলেক্ট করার অপশনটা দেওয়া হয়েছে। হ্যাঁ, সো আমরা এই ডেটাবেজেরই কাস্টমার টেবিলের আইডিটার সাথে এখানে রিলেশন করছি অন ডিলিট রেস্ট্রিক্ট অন আপডেট ক্যাসকেড। প্রথম রিলেশন আমরা অ্যাড করলাম। দ্বিতীয় রিলেশন কি হচ্ছে, যে দেখেন এটা কিন্তু এখানে থেকেই যাবে, এই পার্টটা, এটা একটা রিলেশন তৈরি হয়েছে। কি করে বুঝবো, এই যে দেখেন একটা আইডি, এটা একটা অটোমেটিক সিস্টেম জেনারেটেড ইউনিক আইডেন্টিফায়ার মতো তৈরি করা হয় কিন্তু, হ্যাঁ, এটা হচ্ছে সেই রিলেশনের নামটা বলতে পারেন। তো এখানে আমরা নেক্সট রিলেশনটা কি তৈরি করছি, কাস্টমার আইডির কাজ শেষ, অর্ডার আইডি। অর্ডার আইডি হচ্ছে অর্ডার টেবিলের আইডি, ঠিক আছে, অর্ডার টেবিলের আইডি, অর্ডার আইডি। হ্যাঁ, আচ্ছা, এটা সেভ করলাম। তারপরে আরেকটা রিলেশন আসছে নেক্সট, সেটা হচ্ছে প্রোডাক্ট আইডি। তো প্রোডাক্ট আইডি কোথাকার, এই ডেটাবেজেরই প্রোডাক্টস নামে একটা টেবিল আছে, সেই টেবিলের আইডি। তিনটা রিলেশন কিন্তু আমরা এখানে অ্যাড করলাম, তাই না? ঠিক আছে, সো আমরা এটা শেষ করলাম। অর্ডার স্ট্যাটাসে একটু গিয়ে দেখি, অর্ডার স্ট্যাটাস নেম। আচ্ছা, তো অর্ডার স্ট্যাটাসটা আবার নেম কোথায় আবার ইয়ে হয়েছে দেখি, স্ট্যাটাস আইডি কি আমরা কোথাও ব্যবহার করেছি? অর্ডার টেবিলে মনে হয় ইউজ হয়েছে। এই যে অর্ডার স্ট্যাটাস, এই অর্ডার স্ট্যাটাস কিন্তু আসছে কোথা থেকে, এই অর্ডার স্ট্যাটাস কিন্তু আসছে হচ্ছে এই যে অর্ডার স্ট্যাটাসগুলোর যে নাম আছে এখান থেকে। তার মানে আমাকে অর্ডার আইটেমস টেবিলে, সরি অর্ডার আইটেম না, অর্ডার টেবিলে রিলেশনটা অ্যাড করতে হবে। এইটা আসছে হচ্ছে অর্ডার স্ট্যাটাস টেবিল থেকে। তো স্ট্রাকচারে যাই, রিলেশনে যাই, এখানে কাস্টমার আইডির সাথে সাথে আমাকে বলতে হবে অর্ডার স্ট্যাটাসটা, সেটা আসছে কোথা থেকে, এই টেবিলেরই অর্ডার স্ট্যাটাস নামে একটা আছে, সেটার আইডি, ঠিক আছে। আচ্ছা, শেষ, গেল। এবার আসছে কি, প্রোডাক্টস। প্রোডাক্টসে কিছু আছে, হ্যাঁ, প্রোডাক্টসে ক্যাটাগরি আইডি আছে এবং সাব ক্যাটাগরি আছে। এই দুটো তো আমার থাকবেই, নাহলে আমি বুঝবো কি করে যে কোন প্রোডাক্ট কোন ক্যাটাগরির আর কোন সাব ক্যাটাগরি। সো আমাদেরকে, আমরা রিলেশনটা অ্যাড করে ফেলি, রিলেশন ভিউতে যাই, আপডেট ক্যাসকেড হবে, আমরা এখানে বলে দেই যে ক্যাটাগরি আইডিটা হচ্ছে এই ডেটাবেজের ক্যাটাগরিজ টেবিলের আইডি, এবং আমাদের সাব ক্যাটাগরিটা হচ্ছে এই ডেটাবেজেরই সাব ক্যাটাগরির আইডি। শেষ। সো আমরা প্রোডাক্টস টেবিলটাও তৈরি করলাম। প্রোডাক্ট ইমেজে কোনো কিছু আছে, হ্যাঁ, প্রোডাক্ট ইমেজেও আছে। এখানে প্রোডাক্টের ছবিগুলো থাকে, এই যে আমরা যেরকম এখানে প্রোডাক্ট ইমেজ তৈরি করেছিলাম, এগুলো হচ্ছে প্রোডাক্টের বিভিন্ন ছবি। কিন্তু কোনটা কোন প্রোডাক্টের ছবি, এই তিনটা হচ্ছে 1 নম্বর প্রোডাক্টের ছবি। তাহলে এই প্রোডাক্ট আইডি আসছে কোথা থেকে, এই প্রোডাক্ট আইডি আসছে কিন্তু এই যে প্রোডাক্ট টেবিল থেকে, প্রোডাক্ট আইডি। হ্যাঁ, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে রিলেশনটা অ্যাড করতে হবে। তাহলে আমরা প্রোডাক্ট ইমেজেস টেবিলটাকে এডিট করি, স্ট্রাকচারে যাই, রিলেশন ভিউতে যাই, এখানে আমরা গিয়ে বলে দিই যে প্রোডাক্ট আইডি যেটা, সেটা হচ্ছে এই ডেটাবেজেরই প্রোডাক্টস টেবিল যেটা আছে সেটার আইডি। হ্যাঁ, তো এটা অবশ্যই ক্যাসকেড হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট ইমেজেস গেল। একইভাবে প্রোডাক্ট ট্যাগস, প্রোডাক্ট ট্যাগেও কিন্তু প্রোডাক্ট আইডি আছে। প্রোডাক্ট আইডিটা আমরা একইভাবে রিলেশনটা অ্যাড করে ফেলি, ক্যাসকেড। এখানে একটা বুঝে গেলে আসলে জিনিসটা যথেষ্ট সহজ, হ্যাঁ, কঠিন কিছুই না। ডেটাবেস অন্যান্য যে কোনো কিছুর তুলনায় অনেক সহজ। ক্যাসকেড প্রোডাক্ট আইডি হচ্ছে প্রোডাক্টসের আইডি। আমার মনে হয় একটা ভুল করেছি একটু, অ্যাডমিনসের ক্যাসকেডে কি সব জায়গায় রেস্ট্রিক্ট দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এটা আসলে ক্যাসকেড হবে অ্যাডমিন। হ্যাঁ, আচ্ছা, এডিট করে ফেলেছি জাস্ট আর কিছু। প্রোডাক্ট ট্যাগস করেছি স্লাইডার। ইমেজ স্লাইডারে তো আর কোনো আইডি নেই, অন্য কোনো টেবিলের অন্য কোনো রিলেশন কিন্তু এখানে ব্যবহার হয়নি। তো যেহেতু হয়নি, সেহেতু এখানে আসলে অন্য কিছু করবার নেই।
এবার আমরা যদি একটু চলে যাই অন্য কোনোটা সাব ক্যাটাগরিতে, সাব ক্যাটাগরিতে ক্যাটাগরি আইডি আছে। আমরা কি এখানে রিলেশন করেছি? কি করে বুঝতে পারবো? আমরা স্ট্রাকচারে গেলেই বুঝতে পারবো। রিলেশন ভিউতে, হ্যাঁ, এই যে করা আছে রিলেশন। এখানকার ক্যাটাগরি আইডি হচ্ছে ক্যাটাগরিজ টেবিলের আইডি, করা আছে এটা। আমরা তাহলে ট্রানজ্যাকশনে চলে যাই। ট্রানজ্যাকশনে দেখেন দুইটা রিলেশন আছে, একটা হচ্ছে কাস্টমার আইডি, একটা হচ্ছে অর্ডার আইডি। ঠিক আছে, এই দুটো হচ্ছে, একটা হচ্ছে কাস্টমার টেবিলের আর এটা হচ্ছে অর্ডার টেবিল থেকে আসছে। সো আমরা ট্রানজ্যাকশন টেবিলের স্ট্রাকচার চেঞ্জ করব, রিলেশনসে যাব। সম্পর্ক অ্যাড করার জন্য আসলে চেঞ্জ করা মানে হচ্ছে এডিট করা। এডিট করে আমরা একটা রিলেশন অ্যাড করে দিচ্ছি, সোজা কথা। তো আমরা প্রথম রিলেশনটা কি হচ্ছে, এই টেবিলের যে কাস্টমার আইডিটা সেটা এই ডেটাবেজেরই কাস্টমার্স টেবিলের আইডি। আর আর আমাদের এই টেবিলের যে অর্ডার আইডি সেটা হচ্ছে আসলে এই ডেটাবেজের অর্ডার্স টেবিলের আইডি। ঠিক আছে, সো এই তো, এটা আমরা অ্যাড করে ফেললাম। দেখেন মোটামুটিভাবে আমাদের মিনি ই কমার্সের রিলেশনগুলো সব তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমরা সবগুলো দেখতে পারবো। ঠিক আছে, আমরা একটু দেখি কি তৈরি হলো আসলে। রিলেশন করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করতে পারবো। না না, এই ইম্পোর্ট বা এক্সপোর্ট যাই করি না কেন, সেখানে আমাকে যাই আমি বলে দেবো তো যে একটা টেবিল থেকে আমি ডেটাটা ইম্পোর্ট করবো বা টেবিল এটা নাকি দুটার থেকে। আমি একসাথে যা কিছুই এক্সপোর্ট করি সব একটা হিসেবেই ডাউনলোড হবে। ঠিক আছে, আমরা চাইলে আলাদাও নামাতে পারি, বাট বাই ডিফল্ট আসলে একসাথেই সব নামে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে দেখেন আমরা একটা ভিউ দেখতে পাচ্ছি, আমরা সেভ দিয়ে দিই একটু, টেম্পোরারি ভিউ। ওকে, দেখেন এখন কিন্তু ফুল রিলেশনটা আমরা দেখতে পাচ্ছি। হুম, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো রিলেশন পারফেক্টলি কাজ করছে। এখানে কোনো কিছুই আর কাস্টমার অর্ডার না, অর্ডার নাম্বার, ঠিক আছে, এখানে আমরা সবগুলো রিলেশনগুলো দেখতে পাচ্ছি। সো আলটিমেটলি দেখবেন যে অনেক প্রজেক্ট, অনেক প্রজেক্ট বাংলাদেশে অনেক বড় বড় ইঞ্জিনিয়াররাও দেখবেন ডেটাবেস সহ তৈরি করে দিয়ে ফেলেছে কিন্তু, হ্যাঁ, বড় বড় কোম্পানিরও চলছে কিন্তু কোনো রিলেশন নেই। রিলেশন করেছে ঠিকই, কনস্ট্রেইন গুলো ঠিক নেই। এই যে সম্পর্কগুলো যেগুলোর কথা আমি বলছিলাম সেগুলো ঠিক মতো দেওয়া নেই, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওটা ছাড়া কিন্তু আপনার এই রিলেশনের কোনো ভ্যালু নাই। আপনি যদি কনস্ট্রেইন্ট যেগুলো বলছি, যে অন ডিলিট রেস্ট্রিক্ট বা অন আপডেট ক্যাসকেড, এটা যদি না বলেন তাহলে কিন্তু কোনো রিলেশন কাজ করবে না। মানে ওই রিলেশন থাকা না থাকা আসলে সোজা কথা এক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব যে আমি যে যে কথাটা বললাম এটা আসলে কিভাবে যৌক্তিক। হ্যাঁ, এটা আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব। তো এটা আমাদের রিলেশনাল ভিউ। আচ্ছা, আমরা অলমোস্ট হয়তো কিছুটা ঘন্টাখানেক মতো শেষ করেছি। আমরা একটা ছোট্ট ব্রেক নিই, খুব বেশি সময় না, জাস্ট 4-5 মিনিটের মধ্যেই আমরা আবার চলে আসবো। ঠিক আছে, সো আমরা এরপর যেটা করব যে এখানে স্যাম্পল ডেটা ইম্পোর্ট করব। হ্যাঁ, স্যাম্পল ডেটা এই টেবিলগুলোতে আমরা ইনসার্ট করব এবং সেই ইনসার্ট করা ডেটাগুলোর মধ্যে রিলেশনটা আসলে কিভাবে কাজ করছে, এই যে অন আপডেট ক্যাসকেড এবং অন ডিলিট রেস্ট্রিক্ট যে বললাম, এটা আসলে কাজ করছে কিভাবে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। না হলে আপনাদের ভিজুয়ালাইজেশন আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হবে না। ঠিক আছে, সো আমরা জাস্ট একটা ছোট্ট 5 মিনিটসের ব্রেকে যাচ্ছি। না না না, এটা এখনো শেষ হয়নি। হ্যাঁ হ্যাঁ, এরপরে আরো অনেক কাজ আছে, ই কমার্সে প্রচুর কাজ আছে। হ্যাঁ, ই কমার্সে আমি আপনাদেরকে একটা ই কমার্স দেখিয়ে সেখানে আর কি কি ফিচার অ্যাড হতে পারে সেগুলোর ডেটা টেবিল তৈরি করব। এখনো পর্যন্ত আপনারা একটা বেবি ডেটাবেস তৈরি করেছেন, ঠিক আছে, মানে ছোট ছোট মিনি মিনি বেবি বেবি ডেটাবেস আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, আমরা একটা 5 মিনিটসের ব্রেকে যাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। সো আমরা এখন ডেটাবেস তো তৈরি করে ফেলেছি একটা,
এবার কিছু স্যাম্পল ডেটা ইনপুট করব। সো ধরুন আমরা অ্যাডমিন টেবিলে কিছু ডেটা ইনসার্ট করব। হ্যাঁ, অ্যাডমিন টেবিলে কিছু ডেটা ইনসার্ট আমরা দুইভাবে আসলে ডেটা এন্ট্রি করা যায়। প্রথমে আমরা ডেটা ইনসার্ট করি। ইনসার্ট বলা মাত্রই যেটা হয়, এখানে ফর্ম তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন একটা ফর্ম তৈরি হয়ে গেছে, যে নামে কি লিখবো, ইমেইলে কি লিখবো, পাসওয়ার্ডে কি লিখবো, টাইপে কি লিখবো, এই প্রোফাইল ইমেজে কি লিখবো, স্ট্যাটাসে কি লিখবো। তো দেখেন আমরা একটু লিখি আগে। ধরেন একটা অ্যাডমিনের নাম হচ্ছে নির্ঝর আজম, তার ইমেল অ্যাড্রেস হচ্ছে ধরেন id.us, তার পাসওয়ার্ড হচ্ছে ধরুন abc123। এবার অ্যাডমিনের টাইপ, দেখেন অ্যাডমিনের টাইপ আমাকে বলছে যে ফরেন ভ্যালু আমাকে সার্চ করতে। তো ফরেন ভ্যালু কি আছে? কোনো ফরেন ভ্যালু কিন্তু নাই, এ এক সমস্যা। সো আচ্ছা, ধরেন আমি একটা বাকি রাখলাম, একটা প্রোফাইল ইমেজ, ধরেন আপাতত আমার প্রোফাইল ইমেজের নামটা হচ্ছে জেপিজি। এবার হচ্ছে অ্যাডমিন স্ট্যাটাস। তো অ্যাডমিন স্ট্যাটাস অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ ড্রপডাউনে দেখাচ্ছে। যেহেতু আমরা এটা কি ভ্যালু বলো তো, এটা কিন্তু ইনাম ভ্যালু। হ্যাঁ, ইনাম ভ্যালু আমরা তৈরি করেছিলাম, রাইট। সো আমরা এর অ্যাক্টিভ সিলেক্ট করে দিলাম এবং ক্রিয়েটেড ডেট কখন ক্রিয়েট করছি সেটাও আমরা দিয়ে দিলাম, এখনকার সময়টাই, ধরুন এখনকার সময়টাই আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা গো দিলাম। দেখেন ও বলছে যে এটা তৈরি করতে পারছে না। কি এররটা দিচ্ছে? সব সময় যে কোনো প্রবলেম হবে আমরা কিন্তু না বুঝে খুব চেষ্টা করতে থাকি নিজেদের বোঝা অনুযায়ী, বা আমরা হয়তো গুগল সার্চ করতে থাকি আন্দাজের উপরে। সবসময় এরর মেসেজটা পড়ার চেষ্টা করবেন। দেখেন বলছে ক্যানট অ্যাড অর আপডেট এ চাইল্ড রো। একটা চাইল্ড রোকে, অর্থাৎ একটাই তো ভ্যালু না, সেই একটা ভ্যালু মানে তো একটা রো আমরা জানি, সেটাকে আপডেট বা অ্যাড করতে পারছে না। তাই কেন অ্যাড করতে পারছে না? ও বলছে যে এ ফরেন কি কনস্ট্রেন্ট ফেইলস, একটা ফরেন কি কনস্ট্রেন্ট ফেইল করছে। কি কনস্ট্রেন্ট ফেল করছে মানে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক আছে, এই টেবিলের সাথে অন্য কোনো একটা টেবিলের সম্পর্ক আছে, যেটার সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে। তো ফরেন কি এখানে বলছে কোন টেবিল, দেখেন এখানে বলছেও কিন্তু যে কোন ফরেন কি নিয়ে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অ্যাডমিন টাইপ। অ্যাডমিন টাইপের ডেটাটা তার মানে সে খুঁজে পাচ্ছে না। আমি যেহেতু এখানে অ্যাডমিন টাইপে, কোথায় সে অ্যাডমিন টাইপ, অ্যাডমিন টাইপে কিছু লিখিনি, এইখানে কিন্তু খুঁজে পাচ্ছে না যে এই অ্যাডমিন টাইপটা কি হবে, বা ইভেন আমি যদি 1 2 3ও লিখি তবুও কিন্তু নিতে পারবে না। তার কারণটা হচ্ছে এই অ্যাডমিন টাইপটা কিন্তু এখানকার ডেটা না, এই অ্যাডমিন টাইপ আসছে অন্য আরেকটা টেবিল থেকে। তার মানে আমি এখানে অ্যাডমিন এভাবে হঠাৎ করে অ্যাড করতে পারবো না, আমাকে আগে অ্যাডমিন টাইপ অ্যাড করতে হবে। তা আসেন আমরা এক কাজ করি, অ্যাডমিন টাইপ আগে তৈরি করি। ধরেন একটা ইনসার্ট করি, বলছে যে আইডি ভ্যালু। আইডি তো বলার দরকার হয় না, এটা তো অটো ইনক্রিমেন্ট আমরা জানি, তাই না? অটো ইনক্রিমেন্ট তার মানে ভ্যালুটা অটোমেটিক বসবে। আবার ইনসার্ট করি, আমরা এখানে অ্যাডমিন টাইপ প্রথমে ধরেন লিখলাম সিস্টেম অ্যাডমিন, পরে আরেকটা অ্যাডমিনের নাম লিখলাম ধরেন কন্টেন্ট ম্যানেজার, আরেকটা ধরেন অ্যাড করবো। এই যে দেখেন নিচে অপশন থাকে যে আরেকটা রো অ্যাড কর, এই যে 3 দেওয়ার সাথে সাথে দেখেন কি হয়েছে, এরকম আরেকটা বক্স এখানে চলে আসছে। আমি আরেকটা ভ্যালু লিখতে পারবো, যেরকম সেলস ম্যানেজার। ঠিক আছে, তাহলে 3টা ভ্যালু আমি সেভ করতে যাচ্ছি, কিন্তু ভ্যালুগুলোর কলামের এই আইডি কিন্তু আমার বলা দরকার হচ্ছে না। কেন বলা দরকার হচ্ছে না? কারণ আমরা অটো ইনক্রিমেন্ট বলেছি, এখানে 1, এখানে 2, এখানে 3 কিন্তু অটোমেটিক পড়ে যাবে। এবার আমরা গো দিই, গো দেওয়ার সাথে সাথে কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন ও বলছে যে 3টা রো ইনসার্টেড, 3 রোজ ইনসার্টেড, সেটাও বলছে। এবার ব্রাউজ করেন অ্যাডমিন টাইপটা, দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখানে চলে আসছে যে 1 হচ্ছে সিস্টেম অ্যাডমিন, 2 হচ্ছে কন্টেন্ট ম্যানেজার, 3 হচ্ছে সেলস ম্যানেজার। ডেটা আমরা পেয়ে গেছি। এটা হচ্ছে আমরা ডেটা আসলে ইনসার্ট করলাম, সোজা কথা, বুঝতে পারছি? এইবার আমরা অ্যাডমিন টেবিলে চলে যাই। অ্যাডমিন টেবিলে আগেই কেন অ্যাড করতে পারিনি? কারণ এটার সাথে আরেকটা টেবিলের ডেটা জড়িত, ওই টেবিলে কোনো ডেটাই নেই, তাহলে এখানে আমি ফেলবো কি? এই জন্যই সমস্যাটা হচ্ছিল। এবার একটু যান, দেখেন এবার আপনি লেখেন অ্যাডমিনের নাম ধরেন নির্ঝর আঞ্জুম, অ্যাডমিনের ইমেল অ্যাড্রেস ধরেন নির্ঝর.anjum@gmail.com, পাসওয়ার্ড ধরেন abc123। এইবার দেখেন অ্যাডমিন টাইপ,
এখানে দেখেন ভ্যালু আসছে, দেখছেন ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু 1 2 3 আসেনি। কেন 1 2 3 মানে কোনো টেক্সট বক্সও আসেনি, আপনাকে ওই টেবিল থেকে ডেটা দিচ্ছে। এটা কোন টেবিল থেকে ডেটা দিচ্ছে বলুন তো? অ্যাডমিন টাইপ নামে যে টেবিলটা আছে, এই যে অ্যাডমিন টাইপস নামে যে টেবিলটা আছে, এই অ্যাডমিন টাইপস টেবিল থেকে কিন্তু আমার এখানে ডেটাগুলো আসছে। তার মানে আমি চাইলেও কিন্তু অন্য ডেটা এখানে ধুম করে বসিয়ে দিতে পারবো না। এবং এটা তখনই সম্ভব হয়েছে যখন আপনি রিলেশনটা তৈরি করেছেন। আপনি যদি রিলেশন না তৈরি করতেন, এভাবে কখনোই আসতো না। তার মানে কি, রিলেশন যদি না থাকে এবং রিলেশন কনস্ট্রেইনটা যদি, অর্থাৎ রিলেশনের ওই কন্ডিশনগুলো যদি না থাকে, তাহলে কিন্তু আপনি যে কোনো রকমের উল্টাপাল্টা ডেটাও কিন্তু রিলেশনাল টেবিলগুলোতে বা কলামগুলোতে বসিয়ে দিতে পারেন। তার মানে কিন্তু আলটিমেটলি রিলেশনের মতো কাজ করলো না। তাহলে কি হচ্ছে, ডেটা কন্ট্রোল হচ্ছে না, ডেটার সাথে ডেটার যে রিলেশন, এই রিলেশনটা কিন্তু কন্ট্রোলড হচ্ছে। সো আপনার এই কন্ডিশন সেট করে রিলেশন তৈরি করার কারণে আপনি এখন এখান থেকে চুজ করবেন, এর বাইরে কিছু দিতেই পারবেন না। দিলেন, ধরেন আমার একটা ছবির ফাইলের নাম হচ্ছে নি.jpg, অ্যাডমিন স্ট্যাটাস অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, আমার কারেন্ট সেভ টাইমটা এটা অটোমেটিক আমি এখনকার টাইমটা নিয়ে নিলাম, গো। এবার দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সেভ হয়ে গেল। তো ওয়ান রো ইনসার্টেড রো আইডি 2। এখন প্রশ্ন হলো যে একটা রো ইনসার্ট হয়েছে কিন্তু রো এর আইডিটা কেন 2 হলো? 2 হয়েছে তার কারণটা হচ্ছে, এর আগে কোনো সময় হয়তো আমরা অ্যাডমিন অ্যাড করেছিলাম, অ্যাড করার পর আমরা সেটাকে হয়তো ডিলিট করে দিয়েছি, সেটা 1 ছিল। এবার আমরা এটা যেহেতু নতুন আবার তৈরি করেছি আরেকটা, ওই 1 এর পর থেকে কিন্তু কাউন্টটা শুরু হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। সো 1 এর পর থেকে কাউন্টটা শুরু হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা এরকম হয়ে গেছে। বাট এটা কোনো সমস্যা না, আমরা চাইলেই এখানে এটাকে আবার 1 করে দিতে পারি কিন্তু, হ্যাঁ? আমরা এটাকে 1 করে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো এরপর আবার আরেকটা যখন আমরা অ্যাড করব তখন ওটা 2 হিসেবে কিন্তু সেভ হতে থাকবে। 2 হবে। না, না, অবশ্যই 2 হবে। আসেন আমরা আরেকটা তৈরি করি। ধরেন রাজু আহমেদ PID.TBS ABCD 1 2 3 4, অ্যাডমিন টাইপ ধরেন কন্টেন্ট ম্যানেজার, রাজু.png একটা ফাইল, অ্যাক্টিভ স্ট্যাটাস আমি একটা দিয়ে দিলাম, গো দেই। দেখেন, আচ্ছা এখানেও আরেকটা ঘটনা ঘটেছে, 3 এসছে। তার কারণ কি? কারণ 2 কিন্তু একটা রয়ে গেছিল, আমি কিন্তু 2 কেই চেঞ্জ করে আসলে ওটা করেছিলাম, রাইট? সো আলটিমেটলি কিন্তু দেখা যাচ্ছে যে মাঝখানে একটা গ্যাপ থেকেই যাচ্ছে। আচ্ছা, এটা কোনো সমস্যা না। কারণটা হচ্ছে কি, আপনারা কিন্তু যখন টেবিলে এই ডেটাগুলোকে এনে দেখাবেন, তখন কিন্তু কখনোই এই আইডি আপনার কোথাও দেখানো লাগবে না। সব থেকে বড় সুবিধাজনক ব্যাপার হচ্ছে, এটা অনেকে কিন্তু ভুল করে। অনেক প্রোগ্রামাররা শুরুর দিকে করে কি, এই আইডিটাই ইউজারকে দেখিয়ে দেয়। এই আইডি কিন্তু কখনো ইউজারকে দেখানো যাবে না, ইভেন বুঝতেও দেওয়া যাবে না যে এই আইডি কি। তো এই জিনিসটা সবসময় অ্যাজ এ প্রোগ্রামার মাথায় রাখবেন, এই আইডিটা হচ্ছে সিস্টেম আইডি। এটা হচ্ছে আপনার এক একটা রোকে চেনানোর জন্য আইডি। এইটা মানুষকে দেখানোর জন্য আইডি কখনোই না। আপনার যদি মানুষকে দেখানোর জন্য কোনো সিরিয়াল করা লাগে, সেটা আপনি পিএইচপি দিয়ে বা সি শার্প দিয়ে, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কাজ করবেন সেটা দিয়ে করেন, বা আপনি সেটার আইডেন্টিফায়ারের জন্য অন্য কলাম রাখেন, সেটা আপনি কখনো এই সিস্টেমের আইডি, এই প্রাইমারি কি কখনো দেখাতে যাবেন না তাদেরকে। ঠিক আছে? এটা উচিত না, এটা সিকিউরিটির জন্য খুব খারাপ। ওকে, মেইনলি আসলে প্রাইমারি ইনক্রিমেন্টের জন্য হচ্ছে। তা দেখেন, আপনি আপনি 2 কে 1 করে দিয়েছেন, তো মাঝখানে কিন্তু 2 কিন্তু আপনি ইউজ করেছিলেন। 2 যেহেতু ইউজ করেছিলেন, ও স্বাভাবিকভাবে 3 থেকে শুরু করবে। বাট এটাতে কোনো সমস্যা নেই কিন্তু, এখানে এটা যদি আপনি 10 থেকেও শুরু করেন, এটা কোনো আসে যায় না। আপনার প্রত্যেকটা রো এর একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকলেই হলো। আসল কথা হচ্ছে এটা। আর এর তো ডেটার তো শেষ নেই, আপনি কোটি কোটি পর্যন্ত যেতে পারবেন, তাই না? সো এখানে একটা ফাঁকা থাকা কোনো ফ্যাক্টর না। এটা তো হতেই পারে, ধরেন রাজু আহমেদের পরে আরেকজন অ্যাডমিন আছে, তা আমি হঠাৎ করে হয়তো রাজু আহমেদকে ডিলিট করে দিলাম, সে হয়তো এখন নেই। তো তাই বলে কি আমি এখন আর ওটাকে সবগুলো, এরপরে যদি আরো 500 অ্যাডমিন তৈরি হয়, সবার আইডি এক এক করে আমি এখন চেঞ্জ করতে থাকবো? কোনো দরকার নেই। ঠিক আছে? তো যার আইডি যেভাবে আছে সেভাবে থাক, সিস্টেম এক এক করে অটোমেটিক জেনারেট করতে থাকবে, ওটা আমাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখব। দেখেন এই যে অ্যাডমিন টাইপ, আমরা এই যে 1 2 দেখতে পাচ্ছি, দেখেন আমি চাইলেই কিন্তু এখানে 5 লিখে এন্টার করতে পারবো না। কেন? কারণ ও নিবে না।
কেন? কারণ এই টাইপটা কিন্তু আসছে আরেকটা টেবিল থেকে। এই যে আমি শুধু ওখানকার কলামের ডেটাই এখানে ব্যবহার করতে পারবো। তো দিস ইজ দ্য স্ট্রেংথ অফ রিলেশন। আমি এই রিলেশন এই কারণে এখানে ব্যবহার করেছি, কারণ আমি আসলে রিলেশনের কারণেই কিন্তু এই কন্ট্রোলটা করতে পারছি। ঠিক আছে? এখানে আচ্ছা, এটা দেখেন, এটা আবার বারবার এরর দিচ্ছে হচ্ছে ক্যাশের কারণে, ওই হিস্ট্রিতে ডেটাটা পড়েছিল। হ্যাঁ, সো আমি কিন্তু এখান থেকেই যা সিলেক্ট করার করতে হবে, আমি চাইলে অন্য কিছু এখানে সিলেক্ট করতে পারবো না। এবার আমরা একটু ক্যাসকেডটা দেখব। ক্যাসকেডটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, নির্ঝর আজম হচ্ছে অ্যাডমিন টাইপ 1, রাজু আহমেদ হচ্ছে অ্যাডমিন টাইপ 2। খেয়াল রাখেন। সো এবার আমরা একটু চলে যাই অ্যাডমিন টাইপসে। আমরা এই অ্যাডমিন এটাকে বানিয়ে দিই 4, আর এটাকে বানিয়ে দিই 3। ঠিক আছে? এবার একটু ব্যাকে চলে যাই, আমরা অ্যাডমিনে চলে যাই। দেখেন, রাজু আহমেদ কিন্তু 2 ছিল, সে কিন্তু এখন 3 হয়ে গেছে। কেন? এটা সম্ভবই হয়েছে কারণ আপনি বলেছিলেন অন আপডেট ক্যাসকেড। বুঝতে পেরেছেন? সো রাইট, সো এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অন আপডেট ক্যাসকেড এবং অন ডিলিট রেস্ট্রিক্ট। এখন ঘটনাটা হচ্ছে, ডিলিট রেস্ট্রিক্টটা কোথা থেকে দেখবো? দেখেন, এবার আমরা অন ডিলিট রেস্ট্রিক্টটা বোঝার চেষ্টা করি। আমরা এখানে একটু দেখি অ্যাডমিন কারা কারা। অ্যাডমিন টাইপ 1 এবং অ্যাডমিন টাইপ 3 আছে। চলেন আমরা টাইপ টেবিলে চলে যাই। অ্যাডমিন টাইপের টেবিলে চলে গেলাম। হ্যাঁ, 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 শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, 2 ছিল। না, 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 ওটা জাস্ট ওই রিভার্স ভাবে দেখাচ্ছে, ওটা কোনো সমস্যা না। হ্যাঁ, ওটা আর কি রিভার্স ভাবে দেখাচ্ছে। দুই, আমি যেটাই সিলেক্ট করি একটাই আসবে। রাইট, রাইট, রাইট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস একটু এখানে দেখি। ওখানে আমরা নির্ঝর আনসাম এবং রাজু আহমেদ দেখছিলাম 1 এবং 3। আচ্ছা, এবার তাহলে আমরা একটু একটা কাজ করি, আমরা এই সেলস অ্যাডমিন একে ফেলে দেবো। হ্যাঁ, সেলস অ্যাডমিন ফেলে দেবো। ফেলে দিলাম, ফেলতে পেরেছি তো, কোনো সমস্যা হয়নি কিন্তু আমাদের। কিন্তু আসেন এবার আমরা কন্টেন্ট ম্যানেজারকে ফেলি। দেখেন, কন্টেন্ট ম্যানেজার কিন্তু আমাকে ফেলতে দিচ্ছে না। সিস্টেম অ্যাডমিন আমাকে ফেলতে দিচ্ছে না। কখনোই আপনি ফেলতে পারবেন না। আপনি যতই চেষ্টা করেন, কোটি চেষ্টা করলে আপনি ফেলতে পারবেন না। কেন? কারণ এগুলো তো ব্যবহার হয়েছে। 1 আর 3 ওই টেবিল আপনি ব্যবহার করেছেন। যেহেতু আপনি আরেক ডিপেন্ডেন্ট একটা টেবিলে, অর্থাৎ এইখানে ফরেন কি হিসেবে এটাকে ব্যবহার করেছেন, কখনোই এটা প্রাইমারি কি টেবিল থেকে মুছতে পারবেন না আপনি। এটা মুছে ফেললে তো সমস্যা আসলে। বাট এটা কখন সম্ভব হয়েছে? যখন আপনি বলেছেন অন ডিলিট রেস্ট্রিক্ট। কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, আপনি এখান থেকে ধরেন রাজু আহমেদকে যদি ফেলে দেন, তাহলে তো এখানে 3 এর কোনো ব্যবহারই নেই। তখন আপনি আবার ওখানে গিয়ে 3 কে ডিলিট করতে পারবেন স্বাভাবিক। বা হয়তো আপনি এখানে রাজু আহমেদের যদি টাইপটা যদি আপনি 1 করে দেন, এবার ওখানে গিয়ে তো আপনি এখানে 3 ফেলে দিতে পারবেনই, কারণ 3 তো কোথাও ব্যবহারই হয়নি। তাই না? সো এইটাই ফ্যাসিলিটেট করছে অন ডিলিট রেস্ট্রিক্ট। আমরা আরেকবার রিক্যাপ করি। অন ডিলিট রেস্ট্রিক্ট মানে হচ্ছে ডিলিট করার সময় রেস্ট্রিক্ট করা হবে, অর্থাৎ প্যারেন্ট টেবিল থেকে যদি আমি কোনো ডেটা ইউজ করতে চাই যেটা ব্যবহার করা হয়েছে অন্য আরেকটা কোনো চাইল্ড টেবিলে, তাহলে রেস্ট্রিক্ট করা হবে, ডিলিট করা। হ্যাঁ, আর অন আপডেট ক্যাসকেড হচ্ছে তখনই যখন আমি একটা মাদার টেবিল থেকে কোনো একটা কিছু ডিলিট করার ভ্যালু আইডি চেঞ্জ করে ফেলেছি, আইডি হয়তো 1 এর জায়গায় 2 বা 2 এর জায়গায় 3 করে ফেলেছি, ওইটা চাইল্ড টেবিলে অর্থাৎ যেখানে ব্যবহার করা হয়েছে ওখানে গিয়েও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? সো এই দুটো খুবই ইম্পর্টেন্ট জিনিস। রিলেশন, রিলেশনের কন্ডিশন, এটা আমরা কনস্ট্রেইন বলি। হ্যাঁ, আচ্ছা, সো গেল দুটো জিনিস। এবার আমরা স্যাম্পল ডাটা একটু দেখেন আপলোড করা যায়। ক্যাটেগরিজ, ক্যাটেগরিজ টেবিলে একটু যাই। দেখেন, ক্যাটেগরিজ টেবিলে ক্যাটেগরি, অর্ডার, 1 2 3, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ এরকম অনেক কিছু রয়েছে। ক্রিয়েটেড বাই। আমার মনে হলো যে এইগুলো তো অনেক, এতগুলো ডেটা আমার এখানে একটা একটা করে লিখে লিখে এন্ট্রি করতে গেলে একটু সমস্যা হয়ে যাবে। আমি চাইলে এটাকে এক্সেল থেকে আপলোড করতে পারি। এক্সেলে আমরা একটু যাই।
এক্সেল কি হলো, খুললো না। আচ্ছা খুলেছে, আচ্ছা এটা আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ, এবার আমরা ধরে লিখি মেন, ওমেন, কিডস, ইলেকট্রনিক্স, আর কি আছে, হোম ডেকর, ফ্যাশন, গ্রোসারি, আচ্ছা আর কি আছে, ক্যাটাগরি তো শেষ না, ফাস্ট ফুড আইটেম, ড্রাই ফ্রুটস, ধরেন এগুলো। এবার ক্যাটাগরি অর্ডার ধরেন 1 আর 2, এই 1 আর 2 কে টানলেই তো সিকোয়েন্স চলে আসবে। চলে আসছে, হ্যাঁ চলে আসছে। আচ্ছা এবার ক্যাটাগরি স্ট্যাটাস হচ্ছে ধরেন অ্যাক্টিভ, এখানে যা আছে সেটাই কিন্তু লিখতে হবে। বড় হাতের অ্যাক্টিভ মানে এ বড় হাতের, সি বাকি সব ছোট হাতের। সো এই অ্যাক্টিভই আমি সব জায়গায় লিখে দেবো, লিখেছি। এবার ক্রিয়েটেড ডেট, ধরেন এটাকেই আমি কপি করে নিয়ে যাই। ক্রিয়েটেড ডেট তো আসলে ফ্যাক্টর না, এখন তুলছি এখনকার ডেটই দেবো। তো ধরেন ক্রিয়েটেড ডেট দিলাম, এরকম ডেট আসছে কেন? আচ্ছা আমরা এটাকে কি ফরম্যাটে দেখতে চাচ্ছি, ইয়ার, মান্থ, তারপরে ডেট, তারপরে হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড। তো আমরা এটার ফরম্যাটটা একটু চেঞ্জ করে ফেলার চেষ্টা করি। ডেট ফরম্যাট আমরা, আচ্ছা হচ্ছে না এখানে, আমরা কাস্টমে চলে যাই। কাস্টমে আমরা বলি ওয়াই, মান্থ, ডেট, আওয়ার, মিনিট, সেকেন্ড। ঠিক আছে, সো এই ফরম্যাটে চলে আসছে, দেখেন। তাহলে কিন্তু এই ফরম্যাটে আমি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা এবার আপডেটেড টাইম তো আর আমার বসানো দরকার নেই, তাই না? ফাইন। এইবার এইটাকে আমি একটু সেভ করি, একটা ধরেন সিএসভি ফরম্যাট আসলে বেটার, সিএসভি ফরম্যাটে আমরা সেভ করি। দেখেন এখানে এক্সেল সেভ করার কিন্তু অনেক ফরম্যাট রয়েছে, আমরা জানি এক্সেলের অনেক ফরম্যাট। দেখেন কমা ডেলিমিটেড, এটা আসলে কিন্তু কমা সেপারেটেড আসলে, হ্যাঁ শুধু সিএসভি এই ফরম্যাটটা কমা সেপারেটেড ভ্যালু। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার ক্যাটেগরিজ টেবিলের ডেটা, ক্যাটেগরিজ ডেটা। হ্যাঁ, একটা নামে সেভ করলেই হয়। ডেস্কটপে ধরেন সেভ করলাম, করেছি, হ্যাঁ সেভ। এবার আমরা সেভ করেছি, এখন এটাকে আমরা তোলার চেষ্টা করবো। এগুলো আমরা ফেলে দিই, জানি না কি হবে, ব্যাকটেরিয়াও খেতে পারে। লেটস ট্রাই। হ্যাঁ, আমরা আমরা বেসিক্যালি ইনসার্ট বললে তো আসলে এই ফর্মে লিখতে হবে একটা একটা করে। আমরা যদি ইম্পোর্টে চলে যাই, এই জিনিসটা অনেকেই কিন্তু জানে না আসলে। হ্যাঁ, কিভাবে করতে হবে, অনেক এক্সপার্টরা অনেক সময় জানে না, প্র্যাকটিক্যালি হয়তো ট্রাই করে দেখেনি। আমরা ওই এটা ডেস্কটপে, আমরা না ডেস্কটপে ক্যাটাগরিজ ডেটা আমরা সিলেক্ট করলাম। আমরা ফরেন কি চেক করব না। আম, এবার আমরা এটাকে একটু গো দেবো। আচ্ছা, একটা প্রবলেম হয়েছে, কোথাও একটা বাড়ি খেয়েছে। আচ্ছা লেটস সি কি প্রবলেম হয়েছে আমাদের। ওয়াইএমডি এইচআইএস না, ফরম্যাটে কোনো সমস্যা নেই। অ্যাক্টিভ 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 অ্যাক্টিভ। আচ্ছা কি প্রবলেম হলো, আমরা একটু দেখি আমরা এটাকে একটু খোলার চেষ্টা করি। এটাকে আমরা একটু নোটপ্যাড খুলবো। ওকে, মেন কমা 1 অ্যাক্টিভ, না সেরকম কোনো আসলে সমস্যা কিন্তু দেখছি না। সমস্যা বলতে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এই যে আপডেটেড টাইমটা। হ্যাঁ, আপডেটেড টাইমটা, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি প্রবলেম। আসলে নাল লিখলে ভ্যালুগুলো নাল হয়ে যায়, এটা একটা সমস্যা। আচ্ছা আমরা একটু টেস্ট করে দেখি স্টিল। হ্যাঁ, টেস্ট করতে তো দোষ নেই, তাই না? সো আমরা ইম্পোর্ট করব আবার। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা একটা ভুল কাজ কিন্তু করেছি, আমাদের এটাও কিন্তু দরকার নেই। হ্যাঁ, আমরা এটাকে সেভ করি। আমরা যেটা ভুল কাজ করেছি, আমরা তো ফরম্যাটে সিলেক্ট করিনি। আসলে সবসময় এসকিউএল ইম্পোর্ট করা হয় তো, ওই জন্য খেয়াল হয়নি। আমরা ক্যাটাগরিজ ডেটাটা সিলেক্ট করি, ফরেন কি অফ করি,
CSV ইউজিং লোড ডেটা আমরা একটু দিই, কলাম সেপারেটরে আমরা কমা দিয়ে দিই। লেটস ট্রাই। কলাম সেপারেটর মানে হচ্ছে একটা কলামের সাথে একটা কলামের সেপারেটর কি। দেখেন এই ফাইলটা খুললে সিএসভি ফাইল কিন্তু কমা সেপারেটেড ফাইলস, অর্থাৎ একটা লাইনে একটা কলাম, দুটা কলাম, তিনটা কলাম, চারটা কলামের তথ্য আছে যেগুলো কমা দিয়ে সেপারেটেড। এটাই কমা সেপারেটেড ভ্যালু। হ্যাঁ, কমা দিয়ে সেপারেট করা ভ্যালু। একটু ট্রাই করে দেখি কি হয়। দেখেন সাকসেসফুলি কিন্তু ইম্পোর্টেড। লেটস গো। হ্যাঁ, একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কোথায় হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। 1 2 3 4 5 6 7 8 9 কিসে আমরা প্রবলেমটা আসলে খেলাম। আচ্ছা, এটা একটু ফেলে দিই। আমরা একটু ট্রাই করি। আমার মনে হয় ওই জায়গাটায় ভুল করছি। কোনো সমস্যা নেই, আমরা এটা ফেলে দিই সব। খুব সম্ভবত এতে কোনো ফরেন কি রিলেশন নেই। ইম্পোর্ট করি, আইডিটা না দিলে হয়তো নিতে পারে। আমরা ইউজিং লোড ডেটা দিয়ে করি, সেপারেটর হচ্ছে কমা, বাকি আর কোনো কিছু দরকার নেই। লেটস ট্রাই। নো, ক্যাটাগরি নেম ঠিক আসছে না। আচ্ছা, আমরা একটু ট্রাই করি। আমরা দেখি, আমরা CSV তেই আপলোড করি। ওকে, এটা কিসে হচ্ছে আমাদের, সেটা আমরা ভুল করছি হয়তো। আমরা যদি এখানে 33, হ্যাঁ, না না না, জিনিস একই, মানে এই ফরম্যাট কিন্তু এটাই আসলে, মানে আসলে কিন্তু এই ফরম্যাট। হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস ট্রু, বাট লেটস ট্রাই। এটা আসলে হওয়ার কথা, এরকম হওয়ার কথা না। আমরা একটু দেখি, কি হবে না, স্প্রেডশিট ফরম্যাটে আমরা একটু আপলোড করার চেষ্টা করি। আচ্ছা, এক্সেল। আচ্ছা, আমরা যদি স্যাম্পল একটু ট্রাই করি, দেখেন স্যাম্পল ট্রাই করি। স্মার্টফোন অ্যাক্টিভ অর্ডার 1, আমরা ডেট কিছু একটা দিলাম। ইলেকট্রনিক্স অর্ডার 2 অ্যাক্টিভ কিছু একটা দিলাম। আমরা এই দুটো ডেটা ইনসার্ট করেছি, এটাকে আমরা এক্সপোর্ট করব। সো আমরা এবার ফরম্যাটটা করব XCSV। লেটস এক্সপোর্ট। আমরা ক্যাটাগরিজটাকে এক্সপোর্ট করেছি। এবার আমরা এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। কিন্তু এই ফরম্যাটেও কিন্তু এটাকে দরকার হয় না। আচ্ছা, না, ব্যাপার আছে। এটা হচ্ছে উইথ উইথ আমরা ইয়েতে এক্সপোর্ট করেছি, কি বলে, XML। শুধু CSV ফরম্যাটে আমরা একটু ডাউন করে দেখি। এটাকে আমরা একটু এখানে নিয়ে যাই, প্লাস করি, এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে খুলি, আমরা রিলোড করি। ওকে, কিন্তু হ্যাঁ, মানে ঠিক আছে, বাট এই এই মানে যখন আসলে প্রোগ্রামেটিক্যালি কিন্তু আপলোড হয়, এইটার আসলে কোনো দরকার হয় না, এটা ছাড়াই কিন্তু আপলোড করতে পারে। হ্যাঁ, প্রবলেমটা হচ্ছে সামহাউ আমরা কোথাও লজিক্যালি ভুল করছি। একটু দেখি।
আমরা যদি এখানে একটু না না ধরেন আমরা একটু ভ্যালুই বসাইতাম, তাহলে আমরা অন অবজেক্টে সেম ভ্যালুটাই একটু বসাই, ধরেন ভ্যালু বসাই, সব কিছুতে ডেটা বসিয়েছি। let in import CSV beauty হবে, স্কিপ করার কোনো দরকার নেই, ফরেনকে চেক করার কোনো দরকার নেই, CSV ডুপ্লিকেট চেক করার দরকার নেই, সেপারেটর কলাম পোস্টের কোনো দরকার যদি না দিই, লেটস সি হোয়াট হ্যাপেন্স। না, সেটা আবার সে নিতে পারে না। আচ্ছা, এটা ট্রাই করে দেখি, না আমরা এটা করে দেখবো। বাট এরকম ভাবে আসলে হওয়ার কথা। এটা হতে পারে কারণ PHP MyAdmin এর এক একটা ভার্সনে এক এক সময় চেঞ্জ আসে বিভিন্ন রকমের। সো ঠিক আছে, এটা চেইন লিখছি। তো ক্যাটাগরিজটা যদি দেখি, reload, ওকে, food, আচ্ছা আমরা একটু ট্রাই করে দেখি, জাস্ট একটু ট্রাই করে দেখি। এটা আমরা জাস্ট র্যান্ডম যে কোনো একটা ভ্যালু দিয়ে দেখি what happens actually. সাধারণত আসলে এই ধরনের কাজ খুব কম করতে হয়, এরকম সাধারণত দরকার হয় না প্র্যাকটিক্যালি, আনলেস ই-কমার্সে যখন ধরেন কোনো একটা ক্লায়েন্ট হয়তো বললো যে হ্যাঁ বিশাল ভলিউমে বাল্ক ডেটা আছে আমাদের, এটাকে মাইগ্রেট করে দেন। তো এরকম মাইগ্রেশন ছাড়া আসলে খুব একটা দরকার হয় না। হ্যাঁ, পারফেক্ট। সো বেসিক্যালি যেটা হয়েছে যে আমাদের এই ডেটাটা দেখেছেন, যেটা হচ্ছে যে আমাদের পুরোনো PHP MyAdmin গুলোতে যেটা হতো, এটা যদি আপনি ব্ল্যাঙ্ক রাখতেন তখন কিন্তু ও অটোমেটিক্যালি এটা বসিয়ে নিত, ওয়ারেস এখন আমি যখন বসিয়ে দিয়েছি ও সেইভাবে কিন্তু এটাকে এন্ট্রি করেছে। সো আমরা বেসিক্যালি দেখেন ইভেন এটার ফরম্যাট একরকম, যেটা এক্সপোর্ট হয়েছে সেটার ফরম্যাটের মধ্যে কিন্তু ডবল কোটেশন রয়েছে, বাট এই ডবল কোটেশন কিন্তু দরকার হয় না। ডবল কোটেশন ছাড়াই কিন্তু এটাকে আপলোড করা যায় খুব ইজিলি। হ্যাঁ, সিম্পলি এভাবে, মানে জাস্ট নর্মালি এরকম ভাবে লিখে। সো বেসিক্যালি কিছুই না, কলামের নাম লেখা যাবে না, আর ভ্যালুগুলো জাস্ট দিয়ে দিতে হবে, বাল্ক আপলোড করে দিতে হবে। এই কাজটা আসলে ইন জেনারেল সফটওয়্যার ডেভেলপমেন্টে বা কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে কাজে লাগবে না। শুধুমাত্র দেখবেন যে ই কমার্সের ক্ষেত্রে অনেক সময় কাস্টমার বলবে যে ভাই আমাদের এরকম অনেক ডেটা আছে, এগুলোকে একটু বাল্ক আপলোড করে দেন। সো অনেক সময় এই বাল্ক ম্যানুয়াল ডেটা মাইগ্রেশনের ক্ষেত্রে এটা আপনাদের কাজে লাগবে আসলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা এটা ক্যাটাগরি, ঠিক আছে এটা থাক। আমরা তো দেখলাম যে কিভাবে এটা ইয়ে হচ্ছে। এখানে কলামের নাম কিন্তু বলার দরকার নেই। বাই দ্য ওয়ে, হ্যাঁ এখানে একটা ব্যাপার আছে, ধরেন এখানে আপনার কলামের নাম বলা আছে, যদি কখনো বলা থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে বলতে হবে যে কত নাম্বার কলাম আপনি স্কিপ করবেন। এখানে বলা আছে একটা কথা দেখেন, স্কিপ দিস নাম্বার অফ কোয়েরিজ ফর এসকিউএল স্টার্টিং ফ্রম দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ প্রথম থেকে কতগুলো রো বাদ দিয়ে আপনি মানে স্কিপ করে আপনি ডেটাগুলোকে মাইগ্রেট করতে চাবেন। এটার মানেটা হচ্ছে যে আপনার এখানে প্রথমটা যদি ওই কলামের টাইটেল হতো যে এটা আইডি, এটা ক্যাটাগরি নেম, এটা সেটা, এটা তো আর আপনি কপি করবেন না নিশ্চয়ই। তো এটা বাদ দিয়ে আপনি কপি করতে চাবেন এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা আপনি কটা বাদ দিচ্ছেন, ওয়ান, তাহলে এখান থেকে বলে দিতে হতো ওয়ান। ঠিক আছে, সো এটা আবার অনেক সময় আমি একটু করি। সো এটা হয়তো কাজে লাগে অনেক সময়, এই আর কি ব্যাপার। আচ্ছা, সো বেসিক্যালি আমরা আজকে যেটা দেখলাম যে ডেটার রিলেশনটা করা দেখলাম। হ্যাঁ বলুন, বলুন বলুন। এ- এ- হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। এটা যদি 3-এর পরে যদি 7 হয়, 7-এর পর যদি 10 হয়, কোনো সমস্যা নেই। তবে
জিনিসটা কিন্তু সিকোয়েন্সে হতে হবে। সিকোয়েন্স এই সেন্সে যে মানে লাইক 1 এর পর 2 বা 3 আসুক কোনো সমস্যা নেই। তাই বলে আপনি এরকম করতে পারবেন না যে 1 এর পর আপনি 9 কি বলে 1 মানে এখানে 9 এর পর আবার 5 দিয়েছেন, 5 এর পর আবার আপনি 2 দিয়েছেন। এরকম সিকোয়েন্স করা যাবে না। ঠিক আছে? হুম, অর্থাৎ পেছন থেকে মানে 1 থেকে সামনের দিকে যেতে হবে আরকি। কারণ স্বাভাবিকভাবে আপনি বুঝতেই পারছেন আমরা কনসেপ্টটাই পড়ি কিন্তু অটো ইনক্রিমেন্ট। মানেই হচ্ছে সামনের দিকে বাড়ছে। হ্যাঁ, এই ভ্যালুটা আসলে 1, 2, 3 থাকতে হবে এরকম কোনো কথা নেই। এটা আপনি 20 থেকেও চাইলে শুরু করতে পারতেন। মানে সোজা কথা এই ভ্যালুটা এখানে সিকোয়েন্সে রাখার কোনো মানে ওইভাবে সিকোয়েন্সে রাখার কোনো ব্যাপার নেই। যে ১ এর পর ২ ই হতে হবে বা ১ থেকেই শুরু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এই রোটার জাস্ট একটা আইডেন্টিফায়ার থাকলেই হলো। কোনো একটা সংখ্যা। এবং স্বাভাবিকভাবে এই সংখ্যার পরের সংখ্যাটা obviously তার থেকে বড় হবে। এইটুকু লজিক মানে মানলেই হলো আরকি। হ্যাঁ? এইটা। তো এই হলো ঘটনা। আমরা কিন্তু এখন পর্যন্ত একটা খুব বেসিক মিনিমাল একটা ডেটাবেস দেখেছি। অর্থাৎ এই যে আমরা যে প্রজেক্টটা প্রথমের দিকে দেখছিলাম যে একটা ছোট ই-কমার্স ওয়েবসাইট, এই ছোট ই-কমার্স ওয়েবসাইটের একদম ছোট না আসলে, কারণ দেখেন এখানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, অনলাইন পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন, আবার ব্যাক এন্ডে অ্যাডমিন প্যানেল, সেগুলোর ম্যানেজমেন্ট, সবকিছুই কিন্তু মোটামুটি কম বেশ করা আছে। তো এই ই-কমার্সটার, এই ছোট ই-কমার্সটার কিন্তু মোটামুটি একটা ডেটাবেস এখানে করা রয়েছে। বাট আমরা এরপরে আরো দেখব যেখানে আর কি কি করা যায়। অনেক কিছু কিন্তু করার আছে এখনো পর্যন্ত। সেই কনসেপ্টগুলো আমরা দেখব এবং সেই কনসেপ্ট অনুযায়ী আমরা আসলে এটাকে আরো ডেভেলপ করতে থাকবো। ঠিক আছে? আচ্ছা। ওকে, এইবার আমরা যেটা করি সেটা হচ্ছে একটা মিনিট একটু ওয়েট করবেন। আচ্ছা, দেখেন আমার একটা স্টুডেন্টের একটা ওয়েবসাইট সে তৈরি করছে। আমরা সেই ওয়েবসাইটটা একটু দেখাই। যদিও এটা সে সিএমএস এ তৈরি করছে, ফ্লিপকার্টে। সেটা সে আমাকে একটু দেখতে দিয়েছে যে কেমন আছে। এটা হচ্ছে তার ওয়েবসাইট যেটা সে তৈরি করছে তার কাস্টমারের জন্য। সো হ্যাঁ, এখানে দেখেন আপনার সার্চ বার রয়েছে, ক্যাটাগরিজ গুলো রয়েছে, সার্চ করতে পারছেন। এখানে আবার অনেকগুলো ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরিজ রয়েছে। হ্যাঁ, ঠিক আছে। স্পেশাল কিছু ক্যাটাগরি এখানে প্রমোট করা রয়েছে, একটা শর্টকাট মেনু রয়েছে, স্লাইডার রয়েছে, কিছু স্পেশাল অফারের পেজের লিঙ্ক রয়েছে, লেটেস্ট প্রোডাক্টস রয়েছে যেগুলোকে তারা প্রমোট করছে সোজা কথা। স্পেশাল কিছু প্রোডাক্ট হয়তো তাদের বেস্ট ক্যাটাগরিগুলোকে প্রমোট করছে এখানে। দেখেন আমরা কিন্তু এখানে স্টোরের কমন কিছু পেজ রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমরা যদি একটু চোখ বুলাই, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা কিন্তু সিএমএস দিয়ে করা, হ্যাঁ, র পিএইচপি। সো এখানেও দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা কিন্তু এই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এগুলোর কাজ কিন্তু অলরেডি আমরা করেছি। হ্যাঁ, এগুলোর কাজ আমরা অলরেডি করেছি, এগুলো ডেটাবেজে আমরা রেখেছি। হ্যাঁ, আমরা স্লাইডারের তথ্য, স্লাইডারে তো এখানে বরং আরো সিম্পল, এখানে আমাদের তো টাইটেল ডেসক্রিপশন এগুলো ছিল সেটা নাই এখানে, শুধু ইমেজটাই আছে। এখানে দেখেন এটা আরেকটা হচ্ছে ডিসকাউন্টের একটা ব্যানার।
সো ডিসকাউন্টের যদি এরকম কোনো একটা সেকশন থাকে, এটা একটাকে আমরা ব্লক বলি কিন্তু, হ্যাঁ। তো ব্লকটা আবার কোনটা কোন পেজে আছে সেটার জন্য একটা আইডেন্টিফায়ার দরকার হয়। আচ্ছা, এটা আমি দেখাবো কিভাবে আসলে। তো তারপর ধরুন লেটেস্ট প্রোডাক্টসের তো টেবিল আমরা অলরেডি তৈরি করেছি, বাট হয়তো এখানে প্যারামিটার বেশি থাকবে, সেটা আমরা দেখবো সামনে গিয়ে। আবার ক্যাটাগরিজ, তার মানে দেখেন এখানে এমন কোনো কিছু সেরকম চোখে পড়ছে না যেটা নেই, আমাদের মধ্যে করা হয়। তো একটা জিনিস এবার আমরা একটু দেখি যে কি আরো আমরা ডেটাবেজে এনহ্যান্স করতে পারি। এখন আমাদের মেইনলি দেখবো আমরা যে আমরা যে ডেটাবেসটা তৈরি করেছি এখানে এটা আরেকটু অ্যাডভান্স লেভেলের একটা ডেটাবেস, মানে একটা অ্যাডভান্স লেভেলের যদি একটা প্রজেক্ট হয়, সেক্ষেত্রে আসলে আর কি কি ধরনের টেবিল তৈরি হতে পারে। এটা আমাদের প্রথম, মানে দেখেন আমরা প্রথমে কিন্তু বেসিক একটা ডেটাবেস তৈরি করেছি এই বেসিক ছোট্ট ই কমার্সটা থেকে। এটা আমার স্টুডেন্টের প্রজেক্ট। এটার উপর ডেটাবেস তৈরি করার পর আমরা এখন আরেকটু অ্যাডভান্সে যাচ্ছি। এটা হচ্ছে ওপেন কার্ট সিএমএস দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো এই যে দেখেন ওপেন কার্ট সিএমএস দিয়ে তৈরি করা। তো সেটা দিয়ে তৈরি করা একটা প্রজেক্টে আমরা সেটা ডেটাবেজে আর কি কি টেবিল তৈরি করা যায় সেটা দেখবো। তারপরে আমরা আরেকটু বড় একটা প্রজেক্টে যাব। সো এভাবে ই কমার্সে কি কি ধরনের জিনিস থাকে এবং সেটাকে কিভাবে আমরা ডেটাবেজে নিয়ে আসতে পারি সেটা আমরা ডিটেইল ভাবে বুঝবো। তো এখানে আমরা টাচ করিনি ডেটাবেজে সেরকম কি জিনিস আছে একটু দেখি। দেখেন এই যে আওয়ার পলিসিস বলে একটা সেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, policies। সেখানে দেখেন বেশ কিছু পেজ আছে দেখতে পাচ্ছি। আমরা একটু খুলি, আমি নিজেও জানি না কি আছে, দেখা হয়নি। আচ্ছা, এখানে ধরেন অ্যাবাউট আস রয়েছে, কাজ হচ্ছে হয়তো কিছুটা, আমি এটা দেখতে পাচ্ছি। টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে, ডেলিভারি পলিসিস রয়েছে, প্রাইভেসি পলিসিস রয়েছে। যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে কিন্তু, ইনফ্যাক্ট যে কোনো অনলাইন বিজনেস ওয়েবসাইটেই কিন্তু অ্যাবাউট আস থাকাটা খুব কমন একটা ব্যাপার। ডেলিভারি পলিসিটা অবশ্যই থাকা উচিত, প্রাইভেসি পলিসিস থাকা উচিত, টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকা উচিত। টার্মস অ্যান্ড কন্ডিশন দেখেন এগুলো কিন্তু বেসিক্যালি ই কমার্সের যেরকমভাবে পার্ট, ডেটাবেজ আর্কিটেকচারেরও পার্ট। কারণ অ্যাজ এ ইঞ্জিনিয়ার আপনি সে শুধু ডেটাবেজ নিয়ে কাজ করেন আর ডিজাইন করেন আর ডেভেলপ করেন, যাই করেন না কেন কনসেপ্ট আপনাকে জানতেই হবে, নাহলে আপনি কখনো বানাতে পারবেন না। টার্মস অ্যান্ড কন্ডিশনস আসলে এই বিজনেস পলিসিস কি, আপনার ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি ডিল করেন সেগুলো মিন করে এখানে, হ্যাঁ। ডেলিভারি আপনি কিভাবে করবেন, ডেলিভারি ডিলে হলে কি হবে, ঠিক কতটুকু সময়ের মধ্যে আপনি পৌঁছান, শুক্র শনিবার ডেলিভারি করেন কিনা, এরকম জিনিসগুলো এখানে মেনশন করে। অ্যাবাউট তো কমন জিনিস, এখানে বলার কিছু নেই। প্রাইভেসি পলিসিস, এখানে কাস্টমারের ডেটা, মোবাইল নাম্বার যে তারা রাখছে সেগুলো তারা কারোর সাথে কি শেয়ার করবে কিনা, থার্ড পার্টি কাউকে দেবে কিনা, এরকম অনেক ব্যাপার স্যাপারের ব্যাপার থাকে। বা তারা তাদেরকে কোনো নিউজ লেটার পাঠাতে পারবে কি পারবে না, এই ধরনের পলিসিসগুলো এখানে লেখা থাকে। অর্থাৎ সোজা কথা কাস্টমারের তথ্যের নিরাপত্তার ব্যাপারগুলো, বা শুধুমাত্র তথ্য বলে কোনো কথা না, তার বিজনেস ডিলিংসের, মানে অনলাইনে সে যা তথ্য দিচ্ছে সেগুলোর উপরে আসলে এই ব্যবসার প্রতিষ্ঠানটা কি নিরাপত্তা ব্যবস্থা রেখেছে সেগুলোর ইনফরমেশনগুলো এই পেজে থাকে। তো এই যে পেজগুলো আমরা দেখছি এগুলো কি আসলে স্ট্যাটিক পেজের মতো না? ডাইনামিক ভাবে আসছে ঠিকই, বাট এটা তো আলটিমেটলি স্ট্যাটিক কন্টেন্ট, এর মধ্যে তো আর কোনো কিছু নেই, খালি লেখা, বড় জোর হয়তো ইমেজ থাকলে থাকতেও পারে। তো আমরা এরকম দেখেন আমাদের এখানে এই সুপার শপ, এর আগে যেটা ই কমার্স করেছি, এখানে মনে হয় না সেরকম কোনো পেজ এরকম ছিল। ছিল কি প্রাইভেসি পলিসিস? না, ওরা রাখেনি। টার্মস অ্যান্ড কন্ডিশনস না, রাখেনি। বাট আমাদের কিন্তু এরকম স্ট্যাটিক পেজ রাখতে হয়। তো একটা কন্টেন্টের পেজ তৈরি করলে তাহলে সুবিধা হয় কি, আমি ডাইনামিক ভাবে পেজগুলো বানাতে পারবো বা এই তথ্যগুলো এডিট করতে পারবো। দেখেন ওরা যদি এরকম একটা পেজ তৈরি করতো, দেখি অ্যাবাউটটা রেখেছে কিনা, এই যে অ্যাবাউট রেখেছে, ও না রাখেনি, রাখেনি। আচ্ছা, ধরেন ওরা যদি এরকম একটা ডাইনামিক পেজ রাখতো যেটা অ্যাডমিন প্যানেলে গিয়ে যে কেউ এডিট করতে পারবে, তাহলে সুবিধা হতো জিনিসটা ম্যানেজ করা। আমি দেখাই কিভাবে এডিট করতে হয়। demo.opencard.com, অন্য একটা জায়গায় লগ ইন করে দেখছি। আচ্ছা, দেখেন এটা ওপেন কার্ট একটা সিএমএস এর অ্যাডমিন প্যানেল। এখানে আমরা ইনফরমেশনে চলে যাই, ক্যাটালগের। দেখেন এই যে অ্যাবাউট আস, ডেলিভারি ইনফরমেশন, প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন। এডিট করেন, এডিট করলাম। দেখেন এখানে কিন্তু আমাকে টার্মস এন্ড কন্ডিশন এডিট করার অপশন দিচ্ছে। অর্থাৎ এই যে টার্মস এন্ড কন্ডিশন, এই লেখাটা আসলে কিন্তু
ওনাদের ওয়েবসাইটেও এরকম একটা জায়গায় রয়েছে, এই যে এরকম ভাবে রয়েছে, যেটা ওনারা এখানে এসে কিন্তু এডিট করতে পারে, এডিট করে সেভ করে দিতে পারে। ঠিক আছে, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমাদের এরকম একটা ডায়নামিক ফিচার দিতে গেলে আমাদের তো ডেটাবেজেও এটার একটা টেবিল বা কলাম রাখতে হবে, তাই না? তো আসেন আমরা এটাকে ডায়নামিক করি। তা আমাদের কি করতে হবে তাহলে? অ্যাট লিস্ট পেজের টাইটেলটা রাখতে হবে, ওই পেজের নামটা কি, নাহলে তো আমি আসলে এখানেও দেখাতে পারবো না, ব্রেড কামেও দেখাতে পারবো না, না? বা পেজ টাইটেলের এই জায়গাতেও দেখাতে পারবো না, পারবো কি? এটা হচ্ছে পেজের টাইটেল। তাহলে পেজ টাইটেলটা একটা ডেটাবেজে কোথাও রাখতে হবে। তারপরে হচ্ছে এই যে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন বলে, হ্যাঁ। সো ডেসক্রিপশন রাখতে হবে। এবার একটা দেখেন এখানে কি বলছে, মেটা ট্যাগ, এইগুলো আমরা এখানে শিখবো না আসলে, হ্যাঁ। এসইওটা আমরা আলাদাভাবে করবো, হ্যাঁ। এসইওর পার্টটা কিভাবে ডেটাবেজে ডাইনামিক ভাবে করতে হয় এটা আমরা আলাদা টেবিলে রাখবো। এটা ওরা একসাথে রাখছে, আমরা এখানে একসাথে এরকম ভাবে রাখবো না, আমরা এটা অন্যভাবে করবো। আমরা শুধু যদি পেজ টাইটেল ডেসক্রিপশন এরকম রাখি, আর পেজ স্ট্যাটাস, অর্থাৎ পেজটা অন আছে নাকি অফ আছে, অর্থাৎ আমি মানুষকে দেখাবো কি দেখাবো না, পেজ স্ট্যাটাস, আর পেজ ক্রিয়েশন ডেট, মানেই হচ্ছে আসলে ওই ক্রিয়েটেড অ্যাড, আরেকটা থাকবে আপডেটেড অ্যাড। ঠিক আছে, তাহলে এই কটা তৈরি করলেই কিন্তু আমি ডেটাবেজে এই তথ্যগুলোকে রাখতে পারি, এবং পরে ফ্রন্ট এন্ডে কাস্টমারকে এরকম একটা পেজ দেখাতে পারবো। এই দেখানোর কাজ তো আমরা পিএইচপি বা ডটনেট বা জাভা যে কোনো কিছু দিয়ে করব, বাট ডেটাবেজে তো আমাকে রাখতে হবে এই তথ্যগুলো। তো আসেন আমরা তৈরি করি। কতগুলো টেবিল কলাম দেখতে পাচ্ছি? মোট হচ্ছে 6টা। সো আমরা পেজ কন্টেন্টস বলে একটা তৈরি করি সেকশন, মানে টেবিল, যেখানে 6টা কলাম হবে, এবং আমরা এখানে যেগুলো কলামের নাম তৈরি করব, একটা হচ্ছে আইডি, একটা হচ্ছে পেজ টাইটেল, একটা হচ্ছে ডেসক্রিপশন, একটা হচ্ছে পেজ স্ট্যাটাস, একটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড, আরেকটা হচ্ছে আপডেটেড অ্যাড। সো এটা ডেট টাইম আমরা আগেই জানি। আমরা পেজ স্ট্যাটাস ইনাম ব্যবহার করি, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ। আপনাদেরকে যতটুকু পর্যন্ত দেখিয়েছি এটা যদি আপনার পারফেক্টলি ভালোভাবে বুঝেন, তাহলে কোড না ব্যবহার করেও কিন্তু ডেটাবেসটা আপনারা এখন পর্যন্ত ভালো করে তৈরি করতে পারবেন। তবে এখানে ব্যাপার আছে, অনেক কনসেপচুয়াল ব্যাপার আছে, ওই কনসেপচুয়াল জায়গাগুলো আমি ক্লিয়ার করবো। আরও কি কি তৈরি করা যায়, একটা ই কমার্সে কিন্তু হাজার হাজার কনসেপ্ট থাকে, হ্যাঁ। তো আমি ই কমার্সও দেখাবো, একটা সফটওয়্যার কনসেপ্টও দেখাবো। ডেসক্রিপশন, ডেসক্রিপশন কি হবে বলেন তো? এই যে ডেসক্রিপশন যা আমরা লিখছি এটা কি হবে বলেন কেউ একজন? টেক্সট, 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 রাইট, রাইট। কখনো ভার্কার হবে না কিন্তু, হ্যাঁ। কারণ এগুলো হচ্ছে সব কিন্তু এইচটিএমএল, হ্যাঁ। দেখেন এখানে বোল্ড আছে, আবার ইটালিক থাকতে পারে। সো ইট উইল বি টেক্সট। আচ্ছা, টাইটেলটা ভার্কার হতে পারে, কারণ টাইটেলে নিশ্চয়ই আমরা এইচটিএমএল লিখতে চাই না, তাই না? আচ্ছা, তো ভার্কারটা কত হতে পারে? ভার্কার হয়তো আমার এটা 64 পর্যন্ত হতে পারে। টেক্সটের কোনো লিমিট নাই, এটা লিমিট দেওয়ার যতটুকু লিখবো তত লিমিট, হ্যাঁ। আচ্ছা, ক্রিয়েটেড অ্যাড এটা অবশ্যই থাকবে, বাট আপডেটেড অ্যাড এটা নাও থাকতে পারে, তার মানে এটা ডিফল্ট ভ্যালু নাল হতে পারে, মানে এটা হচ্ছে অপশনাল ভ্যালু, সোজা কথা। আর আইডিটা হবে অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, অটো ইনক্রিমেন্ট মানে কিন্তু এটা ইন্ডেক্স হচ্ছে প্রাইমারি। আচ্ছা, পেজ টাইটেল, পেজ টাইটেল অবশ্যই এটা ইউনিক হওয়ার কথা। নিশ্চয়ই এক পেজ টাইটেল আমি 10 জায়গায় লিখতে যাব না, একই নামে 10টা পেজ আমি তৈরি করতে যাব না কখনো, তাই না? ডেসক্রিপশন তো যার মতো হবে, ওটা কোনো, ওটা ইউনিক বলারও দরকার হয় না আসলে। পেজ স্ট্যাটাস ঠিক আছে, ক্রিয়েটেড অ্যাড, আপডেটেড, ওকে, ফাইন। এখানে আমরা এটাকে সেভ করে দেব। ওকে, সো আমরা পেজ কন্টেন্টের, অর্থাৎ এই যে পেজগুলো আমরা ডাইনামিকভাবে রাখবো সেটা ডেটাবেস টেবিলটাও কিন্তু তৈরি করে ফেললাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে আমরা আর বেশি কন্টিনিউ না করি, আজকে অলরেডি 9:30 বেজে গেছে। আর আমি যেটা করব, অলরেডি আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও, আপনারা কি ইয়ে পেয়েছেন? আম, ভিডিও ভিডিও তো আমি দিয়েছি, আমি তো ভিডিও আপলোড করে দিয়েছি আপনাদেরকে। আপনারা লিঙ্ক পাননি কোনো? কোথায় যেন, পিআইআইটি
ক্লাস ভিডিও, এই যে অনলাইন ব্যাচ মাইস্কিউএল, এই যে এখানে তোলা আছে আপনার। এখানে আমি আবার ফিফথ ভিডিওটা আমি এখানে তুলে দেবো, মনে হয় একটা ভিডিও মিসিং আছে। তো ওই ভিডিওটা আসলে হয়েছিল কি, রিপিটেড একটা ক্লাস ছিল, কিন্তু ওই যে আপনাদের মার্চ করার সময় বা সামথিং, আমার ঠিক খেয়াল নেই, কোনো একটা ক্লাসে ওই যে আমি এক্সট্রা রিপিট করেছিলাম। তো ওই ক্লাসটা আমি শুধু এখানে আর তুলিনি, কারণ একই জিনিস। লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। আচ্ছা, আমি আবার লিঙ্কটা দিচ্ছি আপনাদেরকে, মানে আমি দিইনি আসলে, আপনাদের অফিস থেকে দিয়ে দিয়েছে নিশ্চয়ই। কপি করি, এটা এখানে দিয়ে দিলাম আপনাদেরকে। everyone, দেখেন আপনাদের এই যে চ্যাট বক্সে এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন। আমি যে টেস্ট করে দেখি ইনকগনিটো মোডে, হ্যাঁ আসছে তো। আপনারা জাস্ট এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে, হ্যাঁ এই যে ডাউনলোড বাটন থাকে উপরে, হ্যাঁ ঠিক আছে। সো আমি এই যে এখন আজকের ভিডিওটা আবার এখনই তুলে দেবো, ঠিক আছে। না না, পারমিশন না, এটা হচ্ছে এই লিঙ্কটা যাদের কাছে আছে, না না হবে না, আপনারা ক্লিক করেই দেখেন। হ্যাঁ, এটা দিয়ে দিয়েছি আমি, এবং এটা আপনাদের জন্য পাবলিক করে দিয়েছি। অর্থাৎ এই ইউআরএলটা তো অনেক কমপ্লেক্স, এত বড় লিঙ্ক তো আর কেউ মুখস্থ রাখবে না। এটা যাদের কাছে থাকবে তারা এই লিঙ্কটা দিয়ে শুধু যেতে পারবে, এই লিঙ্কটা ক্লিক করলেই খালি হবে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। সো বেসিক্যালি নেক্সট আমরা কি কি করবো একটু দেখি। হ্যাঁ, আমরা এরকম একটা ই কমার্স, এটা তো একটা দেখেন ওপেন কার্ড দিয়ে তৈরি করা, আমরা এটা ডেটাবেস, এটার ওয়েবসাইটটা দেখে দেখে আর কি কি এনহ্যান্স করা যায় ডেটাবেসে সেগুলো করব। তারপরে আরেকটা সাইটও দেখব, নতুন কিছু যদি কনসেপ্ট এখানে অ্যাড করা যায় সেগুলো আমরা এখানে অ্যাড করব। ওটিপির কনসেপ্ট দেখাবো, ওয়ান টাইম পাসওয়ার্ড, ইমেল ভেরিফিকেশনের জন্য ডেটাবেসটা কীরকম হয় সেটা দেখাবো। তারপরে ই কমার্সটা শেষ করে একটা সফটওয়্যারের দিকে যাব। হ্যাঁ, সফটওয়্যারটা খুব বড় দেখাবো না, কারণ সময় বেশি হয়তো পাবো না। আর এখনো পর্যন্ত তো আমরা কোড ধরিনি, তারপরে আমরা শুরু করব কোড। যে অল দিস আর কোডস, কোড, হ্যাঁ কোড দেখে দেখে কিভাবে করতে হয় সেগুলো আমরা দেখবো, ঠিক আছে। সো কোডস আমরা তখন দেখবো, কোড প্র্যাকটিস করবো, ঠিক আছে। তো এখনো পর্যন্ত যেহেতু আসলে টুল বেসড, সবই টুল বেসড, এখানে আসলে আপনাদেরকে কিছু করতেও দিতে পারছি না, কারণ ভেরি ফ্র্যাঙ্কলি আসলে এখানে মানে সামনে যদি থাকতেন আপনারা ক্লাসে, তাহলে হয়তো একটা ব্যবস্থা হতো। বাট কোডের ক্ষেত্রে আমি আপনাদের হয়তো একটা টেস্ট নিতে পারবো আর কি, ঠিক আছে। তবে আমি যেটা প্রেফার করবো, দেখেন আপনারা ভিডিও আপলোড করে দিয়েছি, আমি রিলেশন করে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি, আপনারা দেখে দেখে নিজেরা এরকম একটা ডেটাবেস তৈরি করেন, নো কপি পেস্ট, নিজেরা একদম নিজেদের কনসেপ্ট থেকে তৈরি করেন, করে আমার সাথে স্কাইপে শেয়ার করেন। আমি কিন্তু স্কাইপে সবসময় থাকি। সো শেয়ার করার পরে এই যে আমার স্কাইপ আইডি, ঠিক আছে, আমাকে এইটুকু লিখে সার্চ করে নিতে হবে, এটা কপি করে জাস্ট সার্চ করলে পেয়ে যাবেন এখানে এরকম, ঠিক আছে। সো এই যে এই ছবিটা দেখলেই পাবেন। সো আপনারা জাস্ট আমাকে নক করবেন, আপনি আমার সাথে শেয়ার করেন মানে আপনার যেটা কাজ, আপনাদের কাজগুলো, আমি তখন আপনাদেরকে হয়তো হেল্প করতে পারবো। আচ্ছা ঠিক আছে, যে এটা এভাবে করলে ভালো হবে, ওভাবে করলে ভালো হবে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। আর বেসিক্যালি আমি মানে একটু অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার একটু শারীরিক প্রবলেম আছে। সো আমি যার কারণে 4-5 দিনের জন্য একদম মানে আমার অফিস থেকেও, রেস্ট, সব জায়গা থেকে আমি জাস্ট 4-5 দিনের জন্য ফুললি একদম অফ দিয়েছিলাম। হ্যাঁ, সো ইনশাল্লাহ এখন ভালো আল্লাহর রহমতে। আমরা নেক্সট ক্লাসগুলো কুইকার নেব, এবং চেষ্টা করব সামনের সপ্তাহে যদি আমরা 3টা ক্লাস নিতে পারি, একটু গ্যাপ কভার করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর এই তো, আমার সাথে নক করবেন, যোগাযোগ করবেন, স্কাইপ মেসেজ ড্রপ করবেন, আমি যতটুকু সম্ভব পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো, ঠিক আছে। এটা শুধু ক্লাস চলার ব্যাপার না, ক্লাসের পরে যে কোনো সময় যখন ইচ্ছা আপনাদের মনে হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। ওকে।